তাই না? আপনাকে অনেকদিন মিস করেছি। তাহলে আমরা শুরু করি নাকি? এগুলো কাজ করবে না। যেজন্য সামনে লিখলেই নেবে বাক্য সমস্যা নাই, কারণ একটু সাজেশন দিয়ে সাজেশন বলতে কীভাবে প্রস্তুতি নেগেটিভ এই প্যাটার্ন যেটা আজকে দেখছেন এইটা একটা দাবি কতক্ষণ ধরে আমাদের সময় 20 মিনিট আজকে আজকে দিছে সমস্যা নাই, যদি ধরেন ফার্স্ট না করি সময় একটা বিষয় না, মানে আপনি যে চেষ্টা করছেন বোঝার চেষ্টা করেন আপনি ওইটা নিয়ে মনে হয় না এটা কিন্তু কিছুটা লাখের উপরে ডিপেন্ড করে। এটা তো আছে আপনাদের ডকুমেন্টের আলোচনা হয়েছে, রাইট? রাতবেলা আপনাদের কমার্শিয়াল স্যার কমার্শিয়াল ইনভেস্ট করেছেন। আমি আজকে ট্রান্সপোর্ট ডকুমেন্টের 19 থেকে বেসিক আলোচনা করব, কারণ ওকে। আচ্ছা, আপনাদের গল্প শেষ হয়েছে কিনা? ওয়ান শেষ হয়েছে কিনা? স্যার এখন আচ্ছা আমরা শুরু করি। ডকুমেন্টের অনেকগুলো ক্লাস হয়েছে, সম্ভবত রাজীব নিয়েছে ক্লাসটা কি? না স্যার কমার্শিয়াল ইনভেস্ট স্যার এখন প্রথমত ডকুমেন্টারি ক্লাসিফিকেশন ইউসিপিতে নেই। ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি যে আমরা ডকুমেন্ট ডিসকাশন করব এস পার ইউসিপি সেকশন। কারণ হচ্ছে আপনার ডকুমেন্টারি কালেকশন, ক্যাশ ইন অ্যাডভান্স, ওপেন অ্যাকাউন্ট এই নিয়ে ডকুমেন্ট আলোচনা করতে পারেন। যে প্রতিটা ডকুমেন্ট আপনি ক্যাশ ইন অ্যাডভান্সের কনটেক্সট কি পাওয়া যাচ্ছে, ওপেন অ্যাকাউন্টের কনটেক্সট, ডকুমেন্টের কনটেক্সট কেমন পাওয়া যাচ্ছে, কালেকশনে কেমন পাওয়া যাচ্ছে, এটা কিন্তু আলোচনা করা যায়। সো আমাদের মেইন ফোকাসটা যেহেতু আমাদের ডকুমেন্ট এক্সামিনেশন, এখন আমাদের ডিসকাশনটা আপনার ইউসিপি আর আজকে আমাদের ট্রান্সপোর্ট ডকুমেন্টে আমরা কি আলোচনা করব? ট্রান্সপোর্ট ডকুমেন্ট ইউসিপি মেইন পার্ট। আপনি যদি ইউসিপি টোটালের মধ্যে ট্রান্সপোর্ট ডকুমেন্ট যদি আপনি ডিলিট করেন তাই ইউসিপি কিছু নেই, রাইট? সো ইউসিপি এর হার্ট যেটা একেবারে মেইন ট্রান্সপোর্ট, ঠিক আছে? এবং ইউসিপি ট্রান্সপোর্ট ডকুমেন্টের ইউসিপি সেকশন, রাইট? যে এলসিতে ট্রান্সপোর্ট ডকুমেন্ট থাকবে নাকি ইউসিপি করতে হবে, এখানে ট্রান্সপোর্ট ডকুমেন্ট নেই, সেখানে ইউসিপি করতে হবে। আপনি একটা কমিটমেন্ট দিবেন যেখানে ট্রান্সপোর্ট ডকুমেন্টের প্রয়োজন নেই, সেখানে ইউসিপি এর প্রয়োজন নেই। যেখানে ট্রান্সপোর্ট ডকুমেন্ট সেখানে ইউসিপি আসা উচিত, না আসলে বিপদ আছে। সো আর যদি আপনি আইএসপিপির কথা বলেন, তাহলে আইএসপিপি তে যে প্যারাগ্রাফ গুলো আছে ট্রান্সপোর্ট ডকুমেন্টে যদি এগুলো আপনি ফেলে দেন, আইএসপিপি তার কিছুই না। তাহলে ডকুমেন্ট এক্সামিনেশন যদি আমাকে জিজ্ঞেস করেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কোনটা, অবশ্যই ট্রান্সপোর্ট ডকুমেন্ট। এবং এইটার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ডেটা, তাই না? মানে ডকুমেন্টের কনটেক্সটে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রান্সপোর্ট ডকুমেন্ট, আর কন্টেন্টের দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আপনার একটা হচ্ছে ডেটা শিপমেন্ট, আর একটা হচ্ছে ডিউ ডেট ক্যালকুলেশন, মানে মেচুরিটি ডেট ক্যালকুলেশন। যেটা আমার কোথা থেকে আসে? ট্রান্সপোর্ট ডকুমেন্ট থেকে অথবা প্রেজেন্টেশন থেকে আসে, রাইট? সো চলেন, প্রথমত ইউসিপি তে ডকুমেন্টের কোনো ক্লাসিফিকেশন নেই। আর যারা সিডিসিএস পরীক্ষা দিতে চান, যারা রেজিস্ট্রেশন করেছেন, কে বলেছেন আমি জানি না, বাট অতি তাড়াতাড়ি দিয়ে ফেলবেন, কারণ পরেরটাতে কিন্তু আপনার সিডিসিএস এর বই কিন্তু পরিবর্তন হবে। কারণ সুইফটের এমএক্স যে ফরম্যাটটা আসার পরে কিন্তু সিডিসিএস এর সিলেবাসটা কি হবে, এটা কিন্তু আপনার পরিবর্তন হবে। তো যারা সিডিসিএস পরীক্ষা দিতেছেন আপনারা অতি তাড়াতাড়ি দিয়ে ফেলবেন, না হলে কিন্তু আপনার নতুন সিলেবাস আপনাকে যেতে হবে। এরপর অক্টোবর থেকে শুরু হবে। তাহলে যেখানে এমটি যখন থাকবে না, বইয়ের সিরিজের টেক্সট বই কিন্তু এমটি নিয়ে প্রচুর কথা আছে, তাই না? এগুলোকে পুরোটাই কি হবে আপনার, পুরোটা কিন্তু রিপ্লেস হয়ে যাবে, তাই তো? সো রাজীব পরীক্ষা দিবে, রাজীব বলছে তাড়াতাড়ি পরীক্ষা অথবা জুলাই অথবা আগস্টে দিয়ে দিবে। এনিওয়ে, আপনাদের কেউ পরীক্ষা দিচ্ছেন কেউ? তাহলে তো সমস্যা, তার নতুন সিলেবাসে পরীক্ষা দিবে। এখন দেখেন, প্রথমত ইউসিপি তে ট্রান্সপোর্ট ডকুমেন্টের কোনো ক্লাসিফিকেশন, কেউ যদি বলে ট্রান্সপোর্ট ডকুমেন্ট এক প্রকার, সরি ডকুমেন্ট কয় প্রকার, তাই তো? ডকুমেন্টের কোনো ক্লাসিফিকেশন এখানে নেই। এমন কোনো প্রশ্ন করা উচিত না যে ডকুমেন্ট তিন প্রকার, চার প্রকার, ডকুমেন্টের কোনো ক্লাসিফিকেশন একটা বলতে পারে।
এই ডকুমেন্ট হচ্ছে একটা প্রোডাকশন শিপিং ডকুমেন্ট। আর গেরিগুলিয়া সে কি করেছে, ইউসিপি ট্যাক্স বই যেটা ট্যাক্স কি করেছে, সে বলছে এই বিল অফ ডেটিং এয়ারওয়ে বিল এগুলো হচ্ছে ট্রান্সপোর্ট ডকুমেন্ট, কমার্শিয়াল ইনভয়েস প্যাকিং লিস্ট, তারপর হচ্ছে ওয়েট লিস্ট, এগুলো কি বলা হচ্ছে কমার্শিয়াল ডকুমেন্ট। আর ইন্স্যুরেন্স পলিসি সার্টিফিকেট এগুলোকে সে বলছে এই ডকুমেন্ট, এবং হেলথ সার্টিফিকেট এগুলো হচ্ছে অফিসিয়াল ডকুমেন্ট, এবং হচ্ছে আপনার ড্রাফট হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল। শুধুমাত্র একটা পাবলিকেশনের ডকুমেন্ট ক্লাসিফিকেশন, সেটাকে আপনার ইউআরসি ফাইল করতে, রাইট? গ্যাসের পরে আলম হিসাব করেছেন ইউআরসি ফাইল দুটো একটা ডকুমেন্টের ক্লাসিফিকেশন দুটো, একটা ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট, একটা কমার্শিয়াল। আদারওয়াইজ ইউসিপি কোনো পাবলিকেশন ডকুমেন্টের কোনো ক্লাসিফিকেশন নেই। এইটা বলা যাবে না যে ডকুমেন্ট দুই প্রকার তিন প্রকার। বাট ইউআরসি পাবলিকেশন যদি বলে ডকুমেন্ট কয় প্রকার, সেটা হচ্ছে কালেকশনের কন্টেক্সট ডকুমেন্ট, একটা হচ্ছে আপনার ডকুমেন্টিক, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল। সো আমাদের কনসেপ্ট এখন যদি বলেন যে কোনো একটা প্রশ্ন পরীক্ষা আসে সিরিজে অথবা বিএ নিচে কোনটা অফিশিয়াল ডকুমেন্ট ইউজুয়ালি আছে, সেটা হচ্ছে কি হেলথ সার্টিফিকেট, সার্টিফিকেট অফ অরিজিন, এগুলোকে আমরা কি বলতে পারি অফিসিয়াল। এগুলোকে অফিশিয়াল ডকুমেন্ট বলতে পারি, ঠিক আছে? সো এটা আবার লাইসেন্স হবে, এইটাকে আপনি তখন আপনার কমার্শিয়াল ডকুমেন্ট আপনি বলতে পারেন। ওকে, সো ট্রান্সপোর্ট ডকুমেন্টের ইউসিপি আর্টিকেল হচ্ছে কত 19 থেকে 27, কত 19 থেকে মানে 19 থেকে 27 এই সবগুলো ট্রান্সপোর্ট ডকুমেন্টের সাথে কানেক্টেড সরাসরি। ওকে, তার ভিতরে 19 হচ্ছে আপনার মাল্টিপল ট্রান্সপোর্ট ডকুমেন্ট, 20 হচ্ছে আপনার 20 থেকে 22 হচ্ছে আপনার পোর্ট টু পোর্ট শিপমেন্ট। ওকে, একটা সিপোর্ট থেকে একটা সিপোর্ট যদি কোনো শিপমেন্ট হয় তখন আমরা যে ট্রান্সপোর্ট ডকুমেন্ট ব্যবহার করি একটা সিপোর্ট থেকে আরেকটা সিপোর্ট, সেটা হচ্ছে আপনার 20 থেকে 22, আর একটা এয়ারপোর্ট থেকে আরেকটা এয়ারপোর্ট হচ্ছে আপনার 23, আর একটা হচ্ছে আপনার যদি ট্রাক তৈরি চান অথবা রেল রিসিপ্ট আপনি চান অথবা ইংল্যান্ড অথরিটি চান তাহলে হচ্ছে আপনার আর্টিকেল 24, আর সেই কুরিয়ার রিসিপ্টে যদি কোনো শিপমেন্ট হয়ে থাকে তাহলে আর্টিকেল হচ্ছে আর্টিকেল 25। সো এইটা হচ্ছে ইউসিপি ক্লাসিফিকেশন, যেটা আপনার আমার কাছে ওইখানে একটু বুঝে যেতে হবে মাঝখানে। ওকে ফাইন, তাহলে মাল্টিপল ট্রান্সপোর্ট ডকুমেন্ট এটা আমরা নিশ্চয়ই জানি। এই তিনটা কিন্তু আপনার একটা সিপোর্ট থেকে একটা সিপোর্ট। ওকে, যেমন আপনি যদি বলেন যে বাংলা থেকে চট্টগ্রাম সিপোর্ট, বাংলা পোর্ট থেকে চট্টগ্রাম সিপোর্ট, আমি কিন্তু ইন্ডিয়ান অথরিটিতে যাব, রাইট? এটা কি ইন্ডিয়ান অথরিটিতে যাব, আর এটা হচ্ছে আপনার মানে আপনার ইন্ডিয়ান অথরিটি নাগাদার কি সেটা হচ্ছে একেবারে আপনার শিপিং লাইন, এয়ারলাইন্স শিপিং লাইন, আপনার টোটাল যে আপনার ওই ফরম্যাট না। ট্রান্সপোর্ট ডকুমেন্ট ফাংশন কি, একটা হচ্ছে এটা থেকে আমরা বুঝতে পারি যে শিপমেন্টটা হয়েছে এবং সিন এগ্রিমেন্ট বিটুইন শিপার এন্ড ক্যারিয়ার, আর এটা থেকে বুঝতে পারি যে কোশ্চেন কাজটা কাজ। প্রথমত ট্রান্সপোর্ট ডকুমেন্ট আপনাকে একটা এভিডেন্স আপনাকে দিচ্ছে আপনার শিপমেন্টটা হয়েছে কিনা, তাই তো? যেমন মনে করেন আমাদের যতগুলো ফ্রড গুলো হয়েছে আপনার, বিশেষ করে সরকারি ব্যক্তি যেখানে ভেসেল ট্রেকিং নেই, যেগুলো ফ্রড হয়েছে আপনার, যেখানে কন্টেনার ট্রেকিং নেই, বাংলাদেশে এখন অনেক ব্যাংক আপনার সেটা করে না, সেগুলোতে ট্রান্সপোর্ট ডকুমেন্টটা যদি তারা অ্যাটলিস্ট ট্রেকিং করতো তাহলে ফেক পারচেজ হতো, অথবা হয়ে গেলেও ওই একটা বলতে পারতো যে এটা একটা ফেক ট্রান্সপোর্ট ডকুমেন্ট, মানে ওই অফিসার কিন্তু সে নোট করতে পারতো যে এটা একটা ফেক ট্রান্সপোর্ট ডকুমেন্ট, বা এমডি প্রেসারে অথবা হাই অফিসিয়াল প্রেসারে কাজটা করেছে, বুঝা গেল? তাহলে আমরা কিন্তু এটা কিন্তু বুঝতে পারি ট্রান্সপোর্ট ডকুমেন্ট থেকে বোঝা যায় যে আপনার এসে কন্ট্রাক্ট বিটুইন শিপার ক্যারিয়ার, শিপার হচ্ছে আপনার ক্যারিয়ারের কাছে যে আপনার গুডসগুলোকে হ্যান্ড ওভার করে, ক্যারিয়ার যার কাছে রেসপন্সিবল লিগ্যাল ইস্যু। একটা ফ্রেট কি ব্যাংক দিবে নাকি শিপার দিবে? শিপার দিবে। আমরা যেমন বলি না যে ফ্রেট পে, আবার কি ফ্রেট ওটা আমি ইনফ্লুয়েন্সে ক্লাস দিয়েছিলাম আপনাকে। আমি ই এবং এফ ফ্রেট কি হতে পারে কালেকশন নরমালি, বাট ফ্রেট কি হয়ে যেতে পারে ক্রেডিট হয়ে যেতে পারে, মনে আছে ক্লাসে বলছিলাম? সি এবং দিতে নরমালি দিয়ে ফ্রেট কি হয় না, সি এবং দিতে ফ্রেট পে হয়, বাট ফ্রেট কি হতে পারে। তাহলে কেন হয়ে গেল? তাহলে কারণ ওদের সাথে এগ্রিমেন্ট হলো কি, যদি আমি সিএফআর এ এক্সপোর্ট করতেছি বাট ফ্রেট আপনাকে পড়ে, সো ইটস অ্যান এগ্রিমেন্ট বিটুইন শিপার এন্ড ক্যারিয়ার। ক্যারিয়ার হচ্ছে আপনার আলটিমেটলি রেসপন্সিবল ড্যামেজ অফ দ্য গুডস অথবা লস অফ দ্য গুডস, এই পুরো যে আপনার রেসপন্সিবল হবে আপনাদের শিপিয়ে শিপার। ধরেন লিভারপুল থেকে জানি শুরু করলাম,
হ্যাঁ শিপার হচ্ছে আপনার যে আপনার এক্সপোর্টার না, মানে কেরিয়ারের কাছে যে আপনার বস্তুকে হ্যান্ড ওভার করে। শিপার হচ্ছে শিপার ফ্রেট ফরওয়ার্ডার হতে পারে, শিপার এক্সপোর্টার হতে পারে, থার্ড পার্টি হতে পারে, যে কেউ হতে পারে। ক্যারিয়ার বলতে সে ধর মার্কস লাইন শিপিং লাইন হ্যাঁ বা প্যাসিফিক লাইন এটা ধরো এটা হচ্ছে একদিকে ক্যারিয়ার। আর এর বাইরে যে ফ্রেট ফরওয়ার্ড হতে পারে, তারপরে এক্সপোর্টার হিসাব করতে পারে, এটা হচ্ছে যে শিপার। ক্যারিয়ার বলতে যারা শিপে ইয়া করে সে মার্কস লাইন, এটা হচ্ছে ক্যারিয়ার। কেরিয়ার হচ্ছে যে লিগালি রেসপন্সিবল, আমি যাকে মাত্র বুঝে দিয়েছি ওই রেসপন্সিবল আমার পোর্ট অফ লোডিং থেকে পোর্ট অফ ডিসিশন যাওয়া পর্যন্ত। যদি মামলা করে মোর বিরুদ্ধে মামলা করে, কোনো যদি কোনো ড্যামারেজ চাই আমার ও নিতে ছিল, ও আমার কাছে শিপ ক্যারিয়ার আমার কাছ থেকে নিবেন, আমি ওর কাছ থেকে নিব। যেমন ধরেন আপনি একটা জার্নি শুরু করেছেন, লিভারপুল থেকে নিউ ইয়র্কে যাবেন, অথবা আপনি ব্রাজিল থেকে গম আমদানি করেন। ওকে, এখন আমি পেমেন্ট ব্যাংক ইস্যুইং ব্যাংক পেমেন্ট করে দিয়েছি, গমগুলো যখন জাহাজে করে চট্টগ্রাম পোর্টে আসবে তখন গমগুলো সব নষ্ট হয়ে গেছে। ব্যাংক করার কিছু নেই, ডকুমেন্টস কোম্পানি সে ব্যাংক পেমেন্ট করে দিয়েছে। পার্টি যখন মাল রিলিজ করতে গেল, রিটায়ারমেন্টকে ডকুমেন্ট রিলিজ করতে গেল, সে দেখলো যে গুডসের কোয়ালিটি খারাপ। পার্টি কি করতে পারে? পার্টি ব্যাংকে কিছু বলতে পারে। কেন বলতে পারে না? কারণ কি ব্যাংক কি করেছে? ব্যাংক কিছু করেছে। ব্যাংকে কিছু দেখেন কমপ্লেইন ডকুমেন্ট কত গুরুত্বপূর্ণ আপনার কাছে। তাহলে ও কি করতে পারে? কার সাথে যোগাযোগ করতে পারে? শিপার। নরমালি এক্সপোর্ট, নরমালি কে? এক্সপোর্ট। কি বলবে তাকে? আপনি বাজে মাল দিয়েছেন, তাই না? ওকে, প্রবাবলি দে আর টু ডেফিনিশন টু ইন্সপেকশন। কেন আপনি ডেফিনিশন ইন্সপেকশন তো করেন না আমার কাছে? এখানে তো কোনো কিছু আসে না, সবই তো ক্লিন রিপোর্ট ফাইন্ডিংস, রাইট? এখন কার কাছে যাবে? থার্ড পার্টি অ্যাপ্লিকেন্ট কার কাছে যাবে? শিপারের কাছে যাবে। যে না সরি ক্যারিয়ারের কাছে। কি বলবে? যে আপনি আমার ডকুমেন্টস কমপ্লায়েন্ট, ব্যাংক পেমেন্ট করে দিয়েছে, প্রিন্সিপাল ইন্সপেকশন ছিল, কোয়ালিটি ভালো ছিল, বাজার নষ্ট হয়ে গেল। এখন এটা কাকে প্রমাণ করতে হবে? আমার পার্টি কি করতে পারে? তার বিরুদ্ধে মামলা করতে পারে। তাকে কোর্টে প্রমাণ করতে হবে যে ওই দিন যখন আমি জার্নিটা শুরু করি, তখন আমি যখন কি কত যেহেতু গম নিয়ে আসছি, কেমিক্যাল দিয়ে ওয়াশ করে না জাহাজ শুরুর আগে, ও প্রমাণ করতে হবে যে আমি আসলে ওই দিন কোনো ওভারডোজ দিই নাই, মানে খুব বেশি কেমিক্যাল ব্যবহার করি নাই, মানে আমি যতটুকু কেমিক্যাল ব্যবহার করি আমি এতটুকু কেমিক্যাল ব্যবহার করেছি, আমার এর থেকে কিনে আমার নিতে কোনো আপনার ইস্যু নেই। এটা কাকে প্রমাণ করতে হবে? ক্যারিয়ারকে প্রমাণ করতে হবে যে আমার এর থেকে কোনো কিছু না পারে, কোনো আপনার গাফলতি ছিল না, যদি থাকে তখন তাকে পেমেন্ট। তো এইটা কি বলা হচ্ছে কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট ইস্যু করেন। তখন তো আপনার ক্যারিয়ার তখন করা কিছু নেই, প্রভাবে সেটা ওয়েদারের জন্য, অথবা হতে পারে অনেক সময় যে মানে অন্য কোনো ইস্যুতে হয়তো বা সেটা আপনার হ্যাঁ ইন্স্যুরেন্স কভারেজ তো ডিফারেন্ট ইস্যু। ইন্স্যুরেন্স তো আমার থাকতে পারে, না থাকতে পারে। এইটা তো ইন্স্যুরেন্স তো নরমালি ইন্স্যুরেন্স তো অন্য ব্যাপার। আসলে আমাদের প্রত্যেকটা শিপে কি থাকে ইন্স্যুরেন্স কভারেজ থাকে। ইন্স্যুরেন্স তো আমার পরের পার্টি যাবে। ইন্স্যুরেন্স আমি কখন যাব? প্রথমেই যাব নাকি না কখন যাব? ক্যারিয়ারের সাথে সেটেলমেন্ট করে আমি ইন্স্যুরেন্স যাব, ওই দিন ইন্স্যুরেন্সও ক্লেম করব। আমরা যেবা কার কাছে চাইবো আমি আবার ক্যারিয়ারের কাছে আমি শিখতে চাই। স্যার আমি বলতেছিলাম ক্যারিয়ার যদি প্রপার ডকুমেন্ট দেখাতে পারে যে না ক্লিন করেছে, তাহলে ক্যারিয়ারকে রেসপন্সিবল করতে পারবে। এটা ক্যারিয়ার নিজে বললে হবে না, আপনাকে সেটা কোর্টে আপনাকে প্রমাণ করতে হবে, ফ্যাক্টস এভিডেন্স প্রমাণ করতে হবে যে ওনার এর থেকে কিনে। যে আপনারা কিন্তু অনেক ঝামেলা করেন না বেশি, হ্যাঁ ডোপিং কিন্তু অনেক বড়, সেটাই নতুন নিয়ে আমারে এমন জায়গায় নিয়ে যায় না যেটা আপনার আসলে দরকার নেই নলেজটা। আমি সব বুঝাতে পারছি? ঠিক আছে, বইয়ের বাইরে ঠিক আছে, ফাইন। কাস্টমারকে আপনি বলেন ওকে গুলো একটু বলেন এর বাইরে দরকার নেই, ঠিক আছে আপনি ঠিক বলছেন প্র্যাকটিক্যাল নলেজ, বাট এটা হচ্ছে এটা হচ্ছে সেখানে ক্লিয়ার হচ্ছে সে কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট সেখানে। এখন এই ট্রান্সফার এগ্রিমেন্ট গুলো কোথায় থাকে? এগুলো থাকে হচ্ছে ট্রান্সপোর্ট ডকুমেন্টের কি পিছন পাশে। এছাড়াও আরো অনেক এগ্রিমেন্ট যেটা ক্যারিয়ার এবং শিপের ইমেইলে করেসপন্ডেন্স করে। পিআইটা যেমন আপনি দেখেন, পিআই এর শর্তগুলো থাকে, এর বাইরেও কি অনেক শর্ত আছে যেটা কারা জানে, প্রসেস করতে জানে। কোন দিক থেকে সে আপনার $10,000 পেমেন্ট করে দিয়েছে আপনি নিজে জানেন,
মানে কোনো একটা পার্টিকুলার কোনো একটা আইটেমে টি শার্টের কোনো একটা ডিফেক্টিভ আইটেমের জন্য তাকে 15,000 20,000 ডলার তাকে রিটার্ন করতে হবে। এটা কিন্তু আপনি জানেন না, কিন্তু কে জানেন? ও জানে, অলরেডি করে দিয়েছে, সেটা আপনাকে জানাবে না। ঠিক এরকম শিপার এবং কেরিয়ারের সাথে এরকম মানে করেসপন্ডেন্স হবে, যেটা কি আপনার, যেটা আসলে টার্মস এন্ড কন্ডিশন পিছনে লিখে থাকবে না, বাট তারা কি ইমেইলের মাধ্যমে, কারণ টার্মস এন্ড কন্ডিশন গুলোর পিছনে আপনার একটা টেমপ্লেট, রাইট, একটা টেমপ্লেট, রাইট, জেনারিক, দেয়ার আর সাম স্পেসিফিক কন্ডিশন যেগুলো আপনার টাইম টু টাইম ভেরি করবে, ক্লিয়ার, যেগুলো আপনি এগুলো পাবেন না। যে কারণে বলা হয় যে ইউসিপি আর্টিকেলে বলা আছে আপনার যে টার্মস এন্ড কন্ডিশন আমার এটা কিন্তু আর কি দরকার নেই। মানে আপনি দেখলেন যে চার্টার পার্টি বিহেভ ভেরি নট অ্যাকসেপ্টেবল, আপনি যেছেন চার্টার পার্টি বিহেভ, রাইট, আচ্ছা আপনি যেছেন ফেট কালেক্ট আসছে ডকুমেন্টের পিছনে ফেট পেজ, আপনি কি পাবেন? ডকুমেন্টের ডিসক্রিপেন্ট, বুঝতে পারছেন কথা? ফ্রন্ট পেজে কি ফেট কালেক্ট, আর বিল অফ লেন্ডিং এর ব্যাক পেজে কি লেখা? শর্ততে অনেকগুলো শর্ত, ফেট পেজ, আপনি কোন ডকুমেন্ট ডিসক্রিপেন্ট, এটা কিন্তু তার শর্তের ব্যাপারে, এটা বুঝতে পারছেন ব্যাপারটা? ওকে, এনিওয়ে এগুলো যখনই বলা হচ্ছে যে এগুলো করবেন না আপনি, এগুলো করলে আপনি বিভ্রান্ত হবে না, না পড়ার দরকার নেই, আপনি এনে দেখতে পারেন, ওই যে আপনার দেখতে পারেন, সমস্যা নেই, সময় থেকে দেখতে পারেন, তারপর বলছেন তাও দেখা দরকার, ওইখানে দেখা যায় আপনার নাম লেখা, আমি তো এটা কিচ্ছু না, সমস্যা নেই, থাকতেই পারে আপনার, তাও বলা যাবে না যে আমার নাম কেন লেখা। ওকে, কারণ এগুলো হচ্ছে এগ্রিমেন্ট বিটুইন কি শিপারেন কেরিয়ার, আমি আর না যাই দিয়ে না ভাই, হ্যাঁ আচ্ছা পরে যাই। 3 নম্বর শর্ত কি? টাইটেল টু দা, আমি ট্রান্সপোর্টে বলতে বুঝতে পারি আসলে এই কোর্সের মালিকানাকে কার জন্য কেরিয়ার নিয়ে যাচ্ছে, লিগালি কেরিয়ার তার কাছে রেসপন্সিবল হ্যান্ড ওভার করবে। ওকে, শিপার কেরিয়ার কার কাছে হ্যান্ড ওভার করবে? যাকে টাইটেল দিয়েছে। ওকে, তারপর আসে আমরা ট্রান্সপোর্ট ডকুমেন্টের রুল হচ্ছে দুটো, একটা কি এটা ইজ এ কোলাটেরাল ফর ইট, এবং এটা আপনার জন্য একটা ডিউ ডিলিজেন্স করা। ট্রান্সপোর্ট ডকুমেন্ট কেন আপনার জন্য ইম্পর্টেন্ট? কোন ক্লায়েন্ট এসে বলছে যে ইস্যু লেটার ক্রেডিট কনসাইন হচ্ছে পার্টি নাম্বার, নরমালি কি হয়, আপনি বলেন যে বিল অফ রেডি, আপনি একটা ইস্যু করেন লেটার বিল অফ রেডি টু দ্য অর্ডার অফ দ্য কি, আগে আমরা বলি টু দ্য অর্ডার অফ দ্য কি ইস্যু মেটে করি, তাই না? আমরা বলি বিল অফ রেডি টু দ্য অর্ডার অফ দ্য কনসাইন টু দ্য অর্ডার অফ দ্য ইস্যুইং। আমরা বলি আপনি একটা বিএল ইস্যু করেন, আমরা যখন এলসি ইস্যু করি আমরা কি লিখি? বিল অফ রেডি কনসাইন টু দ্য অর্ডার অফ দ্য কি ইস্যুইং মেটে না। এখন পার্টি এসে বলছে আপনি ইস্যুইং মেট দরকার নেই, আপনি আমার নাম লিখেন, বিল অফ রেডি কনসাইন টু দ্য অর্ডার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, আমার নামই লিখেন, এটা আপনি লিখবেন না। কেন লিখবেন না? এটা আমরা কখন লিখতে পারি, কখন লিখতে পারি আমি ক্লাস আগে বলেছিলাম। এটা আমরা কেন লিখি? কারণ হচ্ছে আমার কাছে যখন ডকুমেন্ট কমপ্লায়েন্ট হবে, কমপ্লায়েন্ট হওয়ার পর আমি যখন পেমেন্ট করে দিব, তখন আমি কার কাছে যাব? আমি আমার অ্যাপ্লিকেন্টের কাছে যাব, গিয়ে বলবো আমাকে একটু রিইম্বার্সমেন্টটা দিয়ে দেবো। রিইম্বার্সমেন্ট যদি সে না দেয়, যদি আমি যদি কনসার্নে থাকি, তখন আমি কি বিল অফ রেডিং আমি আমার সিএনএফ এজেন্টকে দিয়ে আমি কি করতে পারবো? আমি আমার মতো করে রিলিজ করে আমি আমার গোডাউনে নিয়ে আসতে পারবো, অথবা আমি চাইলে অন্য কারো কাছে বিক্রি করতে পারবো, যে আমি ট্রান্সফার করাই। তো যে কারণে এটা আমার জন্য একটা কোলাটেরাল, এটা লিয়েন আমার জন্য আসলে। তো আমার এটা আমি আমার একটা কোলাটেরাল আমার ট্রান্সফার করতে পারবো, কারণ আমি যদি তাকে ডকুমেন্ট না দিই সে ভালো রিলিজ করতে পারবে। ওকে, এখন আমরা কেন বলি না? এটা এই কারণে বলি না, যদি তাকে কনসাইনি করি তাহলে আপনার কাছে ডকুমেন্ট আসবে, আপনি দেখবেন ডকুমেন্ট কমপ্লায়েন্ট, আপনি পেমেন্ট করে দিবেন, যখন তার কাছে পে করতে যাবেন যদি সে পেমেন্ট আপনাকে না দেয়, কিছু করার নেই, বা মাল অলরেডি রিলিজ করে চলে গেছে। কারণ শিপিং লাইন তখন কাকে চিনে? আপনাকে আসলে চিনে না শেষ, আর শিপিং লাইন আপনার ডকুমেন্ট হ্যান্ডেল করে না, ও কনসাইনি কে হ্যান্ডেল করে, ও শিপারকে হ্যান্ডেল করে, একবারে শিপার আর একটা কনসাইন, বুঝা গেল? তাহলে ট্রান্সপোর্ট ডকুমেন্ট এটা আপনাদের কোলাটেরাল। এখন আপনি বলতে হ্যাঁ করা যাবে, কখন করা যাবে? আমি বলতে পারি 100% মার্জিন, এফ সেকেন্ড 100% এফ সেকেন্ড ব্যালেন্স পড়ে আছে, সো আপনি সেটা করতে পারেন। কারণ তার আসলে কি দরকার? তার আসলে অতি তাড়াতাড়ি কি দরকার? রিলিজ করা দরকার, এলসিটি মেথড অফ পেমেন্ট হিসেবে কাজ করে। বুঝা গেল? প্রাইমারি এলসিটি মেথড অফ পেমেন্ট, সো ইটস মেথড অফ পেমেন্ট, আপনি পেমেন্ট করবেন আর মাল আমি হ্যান্ডেল করব। বুঝা গেল স্যার? ওকে, যেখানে ইউসিবির কোথাও লেখা নাই ব্যাংকে কনসাইন করতে হবে। স্যার পেমেন্ট মেকানিজম যদি ইউপাস থাকে তাহলে কি অ্যাপ্লিকেন্ট করতে পারবে? হ্যাঁ, পেমেন্ট মেকানিজম যদি ইউপাস থাকে সেটা রোল করে সেক্ষেত্রে কি অ্যাপ্লিকেন্ট করতে পারবে?
ইউপাস থাকলে কি আলটিমেটলি তো আপনি তো প্রথম পার্টি আপনি পেমেন্ট করতেছেন, তো তার মানে আপনি অ্যাপ্লিকেশন ফাইন্যান্সিং মেকানিজম ইউপাস, বাট আলটিমেটলি প্রসেস তো কি সেম, পার্টি তো আপনাকে পেমেন্ট রাতে তো আরো কিছু দিচ্ছে আপনাকে, ডকুমেন্টেশন সারা করতে হবে। বুঝে গেল? মানে ইউপাসে তো হবে না কেন? কারণ ইউপাসে তো আলটিমেটলি কি মানে আমি হচ্ছে পেমেন্টটা আমাকে এখন ইউপাসে কি পেমেন্ট কি পার্টি দিচ্ছে নাকি ওবিও দিচ্ছে? ওবিও দিচ্ছে, তাহলে তো আপনি তো ডাবল রেসপন্সিবিলিটি দিচ্ছেন। একটা হচ্ছে আপনি ওবিওকে বলছেন পেমেন্টের জন্য, ওবিও পেমেন্ট নিচ্ছে আপনার বিদেশি একটা ব্যাংক থেকে, আবার পার্টির জন্য আপনি পেমেন্ট দিচ্ছেন। যদি পার্টি পেমেন্ট না দেয় তাহলে বিপদ কয়টা? দুইটা বিপদ, দুই তিনটা বিপদ আসবে। একটা হচ্ছে যে আপনার এখানে ক্লাসিফিকেশন হবে, ওবিও যদি পেমেন্ট না পায় বিদেশি ব্যাংক তারা পরবর্তীতে কি দিবে না, ওকে তো ক্রেডিট লাইন কমায় দিবে, আরো সিকিউরিটি দরকার। যে এখন আমরা ইউপাস কার জন্য করি, শুধুমাত্র কার জন্য, অনলি ফর দ্য ইন্ডাস্ট্রিয়াল ক্লায়েন্টস, রাইট? যাক এটা তো আরো রিস্কি ব্যাপার না? তাহলে যেখানে কি বলা হচ্ছে কার জন্য করা হচ্ছে, ইউপাসটা কেন করি, শুধু কার জন্য, অনলি ফর দ্য ইন্ডাস্ট্রিয়াল ক্লায়েন্টস, দ্যাটস ইট। কারণ কি বিটস এখানে অনেক বেশি আছে, ইন্ডাস্ট্রিয়াল ক্লায়েন্ট কি আছে, ডাটা কি আছে আপনার, তার ফরেন কারেন্সি একটা আর্নিং সেকেন্ড বুঝা গেল? ওকে, সেকেন্ড হচ্ছে এইটা আপনার জন্য একটা পার্ট অফ দ্য ডিউ ডিলিজেন্স। এভাবে এটা থেকে আপনি বুঝতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, এইখান থেকে আমরা কি করি, স্যাংশন স্ক্রিনিং করি, আর কি করি আমরা ভেসেল ট্যাগিং করি, রাইট? ডকুমেন্টারি কালে যদি সবচেয়ে বড় রিস্ক কি, কন্ট্রাক্টে ফেক নাকি জেনুইন, তাই না? ডকুমেন্টারি কালেকশন সবচেয়ে বড় রিস্ক কি আপনার, সবচেয়ে বড় রিস্ক কোনটা ডকুমেন্টারি কালেকশনে? আপনি যে ব্যাক টু ব্যাক দিচ্ছেন, বাট অথেন্টিসিটি কি, কন্ট্রাক্টের অথেন্টিসিটি ম্যাক্সিমাম কি হতে পারে আমরা যাচাই করতে পারি না। তাহলে অনবোর্ডিং এ কালেকশনের অনবোর্ডিং এ আমি কালেকশনের কন্ট্রাক্টটা ফেক নাকি জেনুইন আমরা সেটা বুঝতে পারি না, বাট কিছুটা রিস্ক মিনিমাইজ করলে কিভাবে সেটা ভেসেলটা ইনভেস করতে পারি, অ্যাট লিস্ট এটা বোঝা যাবে যে কি এটা কি না একটা কোনো ফেক কন্ট্রাক্ট না। বুঝা গেল স্যার? মানে আমি ডকুমেন্টারি কালেকশনে আমার সবকিছু যাচাই করার সুযোগ থাকে না, আমি পারি না, আসলে চাইলেও পারি না, আর ভেসেলটা কি করে বুঝতে পারি কি ফাইন পোর্ট অফ লোডিং যেটা বলেছে কালেকশনের কন্ট্রাক্টে ওইটাও ঠিক আছে, পোর্ট অফ ডিসচার্জও ঠিক আছে, ক্লায়েন্টের নামও ঠিক আছে, সব ঠিক আছে। ডকুমেন্টারি কালেকশনে একটু শেষ করে নেই, হ্যাঁ আচ্ছা শুনেন এক কথা বলবো, বাট পরে আর কিন্তু আর কোনো কথা নেই, হ্যাঁ ঠিক আছে। প্রথম হচ্ছে কনসাইন কে হবে, একটা হচ্ছে এক্সপোর্ট আর একটা কি, প্রথমত একটা রেগুলেটরি রিকোয়ারমেন্ট, রেগুলেটরি রিকোয়ারমেন্ট আমাদের দেশে এক্সপোর্টের রেগুলেটরি রিকোয়ারমেন্ট হতে যদি ফুল পেমেন্ট চলে আসে কনসাইন আপনি জ্যাক হবে কি এক্সপোর্টের রেগুলেশনটা কি, যদি ফুল পেমেন্ট চলে আসে তাহলে কি করা যাবে, জ্যাক হবে কনসাইন, রাইট? আর যদি ফুল পেমেন্ট না আসে তাহলে কনসাইন কি হবে, এডি হবে, এডি ব্যাংক হবে। ওকে, এখন ব্যাংক কনসাইনিং বা ডকুমেন্ট ব্যাংকের কাউন্টারে পেমেন্ট চলে আসছে, কনসাইন আপনার আবার কন্টিনিউ করতে পারবেন, রাইট? কালেকশনের বিল ব্যাংক কনসাইনিং ডকুমেন্ট ব্যাংকের কাউন্টারে পেমেন্ট অলরেডি চলে আসছে, তখন আপনি আবার কি করতে পারবেন, নাও কাম টু ইম্পোর্ট। ইম্পোর্টে দ্যাট ইজ দ্য রেগুলেশন কনসাইন কে হবে, এটা কার ব্যাপার, এটা ব্যাংক এবং কাস্টমার তাকে কনসাইন করবে। ওকে, ইম্পোর্ট কোন রেগুলেশন নেই, কনসাইন কে হবে, ব্যাংক হবে না কি পার্টি হবে, এটা কার ব্যাপার, কাস্টমার। তো স্বাভাবিকভাবে যদি আমি ক্যাশ ইন অ্যাডভান্স করি, আসলে করে ফেলি, আমি কনসাইন কাজ করছি অবশ্যই, কারণ কি পেমেন্টটা কে করবে, মেথড অফ পেমেন্ট ক্যাশ ইন অ্যাডভান্স, পেমেন্ট করছে ব্যাংক, তাহলে আমি 1 লক্ষ টাকা পেমেন্ট করব ক্যাশ ইন অ্যাডভান্স, বাট পেমেন্টটা কে করছে, ব্যাংক, কনসাইন কার করা হচ্ছে, ব্যাংক। কেন ইস্যুইং ব্যাংক না, কিন্তু আমি ইস্যুইং এর কথা বলছি না, মেথড অফ পেমেন্ট কি ক্যাশ ইন অ্যাডভান্স, পেমেন্টটা কে করছে, ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ডেবিট হচ্ছে, পার্টি ইন বাংলাদেশ, তাহলে কনসাইন কার হচ্ছে, ব্যাংক। বুঝতে পারছেন ওকে, রাইট? তাহলে প্রশ্ন হচ্ছে যে কনসাইন পার্ট প্রথম হচ্ছে রেগুলেটরি রিকোয়ারমেন্ট কি, যদি কোনো রেগুলেটরি রিকোয়ারমেন্ট না থাকে ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট সে কিভাবে সেটা কনসাইনকে হ্যান্ডেল করে, ইভেন ইফ দ্যার ইজ এ ক্যাশ ইন অ্যাডভান্স, বাট স্টিল ব্যাংক কি হতে পারে, কনসাইন হতে পারে যদি কি হয়, যদি
সেই পার্টির পক্ষ থেকে কি করে পেমেন্টটা করে। ক্লিয়ার স্যার? আর প্রশ্ন করেন না, কি বলছি বলেন তো? কনসাইনি কে হবে? প্রথম কি? না না, আমি তো এটা বলি নাই স্যার, প্রথম কি বলছি? এক্সপোর্টের না, না, আমি এটা বলি নাই। ইউসিপিতে এই কারণে কনসাইনি কি হবে ইলেকট্রন প্রশ্ন করে না, মানে এক একটা রেগুলেশন কি হবে এক এক রকম হবে, এক এক ব্যাংক রিস্ক ম্যানেজমেন্ট এফর্ট এক এক রকম হবে। আমার রেগুলেশন কি বলছি, এক্সপোর্টে উইদাউট পেমেন্ট, উইদাউট ফুল পেমেন্ট, নট পার্শিয়াল পেমেন্ট, কনসাইনি কি হবে ব্যাংক, আর ফুল পেমেন্ট চলে আসলে কনসাইনি এনিওয়ান হতে পারে, ব্যাংকও হতে পারে, ওকে স্যার? আর কোনো প্রশ্ন নাই তো? ইম্পোর্টে কোনো রেগুলেশন নাই, নো রেগুলেশন। আপনি যদি ওপেন অ্যাকাউন্ট আমদানি করেন, ওপেন অ্যাকাউন্ট আমদানি করেন, তাই ওপেন অ্যাকাউন্ট কে কনসাইনি হবে? ওপেন অ্যাকাউন্টে কে কনসাইনি হবে? অ্যাপ্লিকেন্ট শব্দটা, অ্যাপ্লিকেন্ট কেন বলেন? অ্যাপ্লিকেন্ট শব্দটা অনলি ফর লেটার অফ ক্রেডিট। অ্যাপ্লিকেন্ট বলবো না, হ্যাঁ কি বলবো? অ্যাপ্লিকেন্ট ইস্যুইং দ্য, অ্যাপ্লিকেন্ট শব্দটা কার জন্য অ্যাপ্লিকেবল? অনলি ফর লেটার অফ ক্রেডিট, ইটস নট ফর ক্যাশ ইন অ্যাডভান্স, নট ফর ওপেন অ্যাকাউন্ট, রাইট? অ্যাপ্লিকেন্ট শব্দ আমরা কোথায় ব্যবহার করি, কার জন্য ব্যবহার করি? অনলি ফর ডকুমেন্টারি ক্রেডিট। আর রেমিটিং ব্যাংক, কালেক্টিং ব্যাংক কার জন্য ব্যবহার করি? অনলি ফর ডকুমেন্টারি কালেকশন। যদি কেবল আমি রেমিটিং ব্যাংক, ইটস টকিং অ্যাবাউট ডকুমেন্টারি কালেকশন। যদি কেবল আমি প্রেজেন্টিং ব্যাংক, ইটস এ ডকুমেন্টারি কালেকশন। যদি কেবল আমি কালেক্টিং ব্যাংক, ইটস টকিং অ্যাবাউট ডকুমেন্টারি কালেকশন, রাইট? সো ফাইন, এখন আমি দিই না অ্যাপ্লিকেন্ট, আমি অ্যাপ্লিকেন্ট মানে কি কিসে চলে যাচ্ছে? সিরিয়াসলি বলছি কথাটা, যে আমি বলতেছি কি ওপেন অ্যাকাউন্ট না, আপনি কি বলতেছেন অ্যাপ্লিকেন্ট না? বিশ্বাস করে আমি ওই এনসিতে চলে গেছি, আমি কিন্তু মাইন্ড আমার ওখানে কাজ করতেছি, কিন্তু আপনি কেন নিয়ে যাচ্ছেন আমি বলতেছি। ওকে, ওপেন অ্যাকাউন্টে আমদানি করে কি পার্টি নিজে, কনসাইনি কি হবে? ড্রয়িং মানে কি ক্লায়েন্ট, আপনার ক্লায়েন্ট ইম্পোর্ট অর্থাৎ ডাইরেক্ট ব্যাংক এখানে কনসাইনি করার কোনো সুযোগ নেই। কেন? ওপেন অ্যাকাউন্ট মানে কি? ব্যাংক তো এখানে আসলে কেন কনসাইনি হবে, তাই তো? এখন প্রশ্ন হচ্ছে, যদি রেগুলেটর বলে whatever the method of payment is, সবসময় কনসাইনি কে হবে? ব্যাংক। তাহলে কাকে যেতে হবে? তাহলে আমরা কোথায় ফোকাস করব? প্রথমে কনসাইনি রেগুলেটর যেখানে কিছু বলে দিল তখন কোথায় যাব? পার্ট অফ দ্য রিস্ক ম্যানেজমেন্ট ব্যাংক। ওকে স্যার? আর কোনো কথা বলবেন না? এই যে কনসাইনি আর কোনো কথা, তার মানে এইটা হচ্ছে একটা পার্ট। তাহলে ট্রান্সপোর্ট করব, এটা ফাইনাল কয়টা স্যার? প্রথমত একটা কি বলেন স্যার, আরেকটা লাগলো। আপনি এটা দিয়ে কি করেন? রেসেল দেখে কি করেন? আপনাদের লিখে কিছু যে আমরা সেন্টেন্স স্ক্রিনিং করতে পারি। আর ডিউটি কিন্তু ফলস সিকিউরিটি, হ্যাঁ ফলস সিকিউরিটি কি নাম কেন তো লিখছিলাম, লিখছি আসলে। ঠিক আছে, সামনে দেখা কি লিখেছি দরকার নেই, এটা বড়টা লেখা দরকার নেই। ঠিক আছে, এখানে এখান থেকে বলেন তো কোন ট্রান্সপোর্ট ডকুমেন্টটা ব্যাংকের জন্য রিস্কি আপনার? এয়ারওয়েল কনসার্নের অ্যাপ্লিকেন্ট, এয়ারওয়েল কনসার্নের অ্যাপ্লিকেন্ট কেন? সেকেন্ড ও প্রোডাক্ট নিয়ে যেতে হবে আপনি কি ঠিক আছে, ঠিক আছে না? আগে ঠিক আছে না? তাহলে না আপনার যে কনসেপ্টটা ঠিক আছে না? ডিউরিংসের পার্ট হচ্ছে আপনি ব্যাড ফ্যাক্ট রেজ করতে পারেন, ট্রান্সপোর্ট ডকুমেন্ট থেকে স্যাংশন দেখতে পারেন, এবং আপনি পেমেন্ট স্টপ করতে পারেন। ঠিক আছে, পেমেন্ট আপনি স্টপ করতে পারেন। ওকে, পরের পার্ট ট্রান্সপোর্ট ডকুমেন্ট, সাইটে দেয়া আছে সবগুলো না? ট্রান্সপোর্ট ডকুমেন্টের একটা বেসিক হচ্ছে কি যে আপনার ট্রান্সপোর্ট ডকুমেন্ট আপনার কোনটা আপনার জন্য বেশি ভালো, তাই তো? প্রিফারেবল কোনটা আসলে? তার আগে আমি বলে নিই, একটু আচ্ছা একটু দেখেন ট্রান্সপোর্ট ডকুমেন্ট স্লাইডে যাব, একটু দাঁড়ান, স্লাইডটা আগে সিকোয়েন্সটা ঠিক হবে। আমি ট্রান্সপোর্ট ডকুমেন্ট আমি কোন ট্রান্সপোর্ট ডকুমেন্ট কখন কোনটা চাইবো এটাতে যাই। ওকে, সুইফট এন্ড ট্রান্সপোর্ট ডকুমেন্ট ফিল্ড গুরুত্বপূর্ণ কথা। সুইফটে এখন পর্যন্ত যেটা সেটা হচ্ছে 44A হচ্ছে আপনার প্লেস অফ রিসিপ্ট। দ্য ফিল্ড বলা হচ্ছে আপনার প্লেস অফ টেকিং চার্জ, প্লেস অফ রিসিপ্ট। এটা হচ্ছে 44A হচ্ছে আপনার ডিড ডেসক্রিপশন। ই হচ্ছে পোর্ট অফ লোডিং এবং এফ হচ্ছে পোর্ট অফ ডিসচার্জ।
এবং 44B হচ্ছে আপনার প্লেস অফ ডেলিভারি। এখন প্রশ্ন হচ্ছে যে 44E এবং 44F এইটা পোর্ট অফ লোডিং, এইটা পোর্ট অফ ডিসচার্জ। এটা সি পোর্টও হতে পারে, এটা এয়ারপোর্ট হতে পারে, আর এটাও সি পোর্ট হতে পারে, এটা এয়ারপোর্ট হতে পারে। আর 44A নরমালি মনে হয় এটা হচ্ছে কি একটা আদার দেন সি পোর্ট, আদার দেন এয়ারপোর্ট, প্রবাবলি এয়ারপোর্ট আপনার। আর 44B হচ্ছে আপনার, এটা হচ্ছে আরেকটা হচ্ছে কি একটা হয় প্লেস অফ ডেস্টিনেশন বাট আদার দেন এয়ারপোর্ট হচ্ছে নরমালি, বাট নট অলওয়েজ। ধরেন ক্লায়েন্ট এসে বলছে একটা এলসি ইস্যু করেন, যেখানে পোর্ট অফ লোডিং হচ্ছে হংকং আর পোর্ট অফ ডিসচার্জ কি আপনার চট্টগ্রাম, আর বলছে এই ডিটেইলসটা আপনি সুইফটে দিবেন, আর 44B ফিল আপ করে সেটা কি টাকা। পার্টি এসে বলছে যে আপনি একটা এলসি ইস্যু করবেন যেখানে এই তিনটে ফিল আছে, একটা হচ্ছে হংকং পোর্ট অফ লোডিং, আরেকটা কি চট্টগ্রাম, আরেকটা কি না। ট্রান্সপোর্ট ডকুমেন্ট কি হবে এই নিয়ে কোনো কথা বলেন না। স্বাভাবিকভাবে কি বোঝাচ্ছে আপনার মাল্টিমডাল, আমি বুঝতে পারছি তাই তো, তাই আমি কোনটা চাইব না, আমি বলবো মাল্টিমডাল ট্রান্সপোর্ট, রাইট। 44E এবং 44F বলছি এইটা ফিল আপ করেন, একটা হচ্ছে হংকং পোর্ট, একটা হচ্ছে চট্টগ্রাম পোর্ট। পার্টি এসে কোনো ডকুমেন্টের কথা বলে নাই, বলছে আপনি একটা এলসি করেন এখানে হংকং এ 44E লিখবেন আর ওইখানে আপনি চট্টগ্রাম, আপনি ট্রান্সপোর্ট ডকুমেন্ট কি চাই দেখতে হবে। প্রথমত দেখতে হবে যে আমার শিপমেন্ট কিসে হবে, এয়ারে হবে না কিসে হবে। যদি এয়ারে শিপমেন্ট আমি কি চাইবো, এয়ার তৈরি চাইবো, আর জাহাজের আমি কি চাইবো, এই তো তাদেরকে জিজ্ঞাসা করতে হবে আপনি এয়ারে শিপমেন্ট করবেন নাকি জাহাজে শিপমেন্ট করবেন, বিল অফ লেডিং হবে। আর হচ্ছে কি আপনার বিল অফ লেডিং আর্টিকেল কত, আর্টিকেল 20, আর এয়ারেবল আর্টিকেল কত, আর্টিকেল 23। দেখো তাহলে এটা হচ্ছে একটা সিপোর্ট থেকে আরেকটা সিপোর্ট, একটা এয়ারপোর্ট থেকে আরেকটা। ওকে 44E স্পষ্ট দেখা যাচ্ছে আপনার হংকং এয়ারপোর্ট, চট্টগ্রাম এয়ারপোর্ট, তাহলে কোন পোর্ট হবে, কোন ট্রান্সপোর্ট ডকুমেন্ট হবে, এয়ারওয়ে ট্রান্সপোর্ট ডকুমেন্ট, এয়ারওয়ে অথবা এয়ারওয়ে কনসাইনমেন্ট, এটা হবে আপনার আর্টিকেল কত। আর আমরা কত আর্টিকেল দিয়ে এক্সামিন করব, আর্টিকেল 44A মিয়ানমার আর 44B প্রায় চেক করব। আমি কিছুই জানি না শিপমেন্টটা কোথায় থেকে হচ্ছে, 44A থেকে কোথায় যাবে, 44B তে যাবে। আমরা মার্চেন্টিং ট্রেডের নাম শুনেছি, মার্চেন্টিং ট্রেড, আমি ডেনমার্ক থেকে কিনবো, আমি চেক আমি তো আপনি এখন বাংলাদেশ থেকে বসে আপনি এলসি করতেছেন, রাইট। শিপমেন্ট কোথায় থেকে হবে, শিপমেন্ট কোথায় যাবে না হংকং ট্রান্সপোর্ট কি হচ্ছে ট্রান্সপোর্ট ডকুমেন্ট। আপনাকে জিজ্ঞাসা করতে হবে যে ভাই এইটা কি, এটা কি এয়ারপোর্ট নাকি আছে, বলে এটা একটা ল্যান্ড, আর এইটা কি আদার দেন ল্যান্ডপোর্ট, এটা কি এয়ারপোর্ট নাকি আছে, এয়ারপোর্টে চলে দুটাই কি এয়ারপোর্ট। তাহলে আমি কি চাইবো, ট্রাক ওয়ে ফিচার্স, তাই তো ফাইন। এইটা কি এয়ারপোর্ট নাকি এয়ারপোর্ট, বলছে এটা এয়ারপোর্ট। আর এটা কি এয়ারপোর্ট নাকি এয়ারপোর্ট, বলছে এটা এয়ারপোর্ট। আমি কি চাইবো, কাকে জিজ্ঞেস করবো, শুধু জিজ্ঞেস করবো না, আমি আবার গুগলে সার্চ করে দেখবো এটা আসলে ক্লিয়ার দুটা কাছে। এখন প্ল্যান হচ্ছে আমি জিজ্ঞেস করব এটা কি, বলছে এটা তো এয়ারপোর্ট, আর এটা কি, দেখো এয়ারপোর্ট। আমি তখন কোনটা চাইবো, বুঝা গেল। এটা কি, এটা হচ্ছে একটা আপনার এয়ারপোর্ট, আর এটা কি সিপোর্ট, কোনটা চাইবো, বাট চেকে কোনো সিপোর্ট নেই। তাহলে ও বলছে ওইটা একটা এয়ারপোর্ট, আর এটা কি চেকে কি রিপাবলিক কি আপনার কি, এটা একটা সিপোর্ট, কিন্তু এখানে কোন চেকে কোনো কি নাই, সিপোর্ট নাই। তাহলে কেমন হলো, তাহলে আমাকে কি করতে হবে, ট্রান্সপোর্ট ডকুমেন্ট রিকোয়ারমেন্টের জায়গাটাতে আমাকে চেক করতে হবে সত্যিকারই আসলে ওইটা এটা কি না, আমি সব বুঝতে পারছি। তাহলে প্রশ্ন হচ্ছে আমি নরমালি আমি কি বলেছিলাম, নরমালি হচ্ছে এটা হচ্ছে একটা ল্যান্ডপোর্ট, নরমালি এটা আমরা এটাকে ল্যান্ডপোর্ট বলেছি, মানে এখানে কি হয়ে যাচ্ছে, কখন বিল অফ লেডিং ব্যবহার করা যাবে, তখন এয়ারওয়ে ব্যবহার করা যাবে, তখন কার্গো মিলে ব্যবহার করা যাবে, আর কখনো কি মাল্টিমডাল ব্যবহার করা যাবে। বাট হোয়াটএভার আমরা যখন যাই বসাই না কেন আমাকে আবার কি করতে হবে, চেক করে দেখতে হবে যে এইটা সত্যিকারে কি, এইটা আসলে অ্যাজ পার রিকোয়ারমেন্ট শিখতে যায়। এখন আপনি আসেন এটা ফিল আপ করা,
চট্টগ্রাম পোর্ট হংকং চট্টগ্রাম পোর্ট, কিন্তু আমি জানি যেখান থেকে শিপমেন্ট হবে সেটা হচ্ছে একটা এয়ারপোর্ট আর চট্টগ্রাম হচ্ছে একটা পোর্ট। যদি 44 ই এবং এস ডকুমেন্ট কি হবে আমি জানি এই ও যে চাচ্ছে সেটা কি, এইটা হচ্ছে একটা এয়ারপোর্ট, এটা কি এই ট্রান্সপোর্ট ডকুমেন্ট কি দিব মাল্টিমোডাল ট্রান্সপোর্ট। আমি স্যার বুঝাতে পারছি ব্যাপারটা। ইউসিপি আর্টিকেল থেকে শুরু করে আইএসবিপি তে যত কিছু সব জায়গায় এই কথা বলা আছে আপনার যে ট্রান্সপোর্ট ডকুমেন্টের সত্যিকারের কনসেন্টের বিষয়ে দেখে আপনাকে রিটার্ন প্লেস করতে হবে। ইউসিপি আর্টিকেল 5 কি বলে? ব্যাংকস ডিল উইথ দ্য ডকুমেন্টস। এখন আপনার প্রশ্ন হচ্ছে মানে এখন আর্টিকেল 5 এটা রিলেট করে কথাটা বলছে। ধরেন আপনি বললেন যে এটা হচ্ছে একটা দেখেন কোড অফ রুটিন লেখেন এনি সাপোর্টিভ ইউনিট, কোড অফ রুটিন লেখেন কোড অফ রুটিন হচ্ছে এনি সাপোর্টিভ ইউনিট এন্ড কোড অফ ডিস্টেন্স হচ্ছে আপনার চট্টগ্রাম সাপোর্ট। কোড অফ রুটিন কি আপনার এনি সাপোর্টিং ইউনিট, ওকে। আর কোড অফ ডিস্টেন্স কি আপনার বলেন কি বললাম আমরা? এখন লেখেন পোর্ট অফ লোডিং একটা পোর্টের নাম হচ্ছে এটা কি, এটা আপনার সিপোর্ট একটা পোর্টের নাম হচ্ছে এটা। ব্রাজিল একটা সিপোর্টের নাম বলেন তো, ওকে। মেজর সিপোর্ট ইন ব্রাজিল কি সেটা? এটা মনে করেন আপনার পোর্ট অফ সান্তোস, তাই তো? এটা মেজর সিপোর্ট। আপনার ডকুমেন্ট এক্সামিন করতে গেলেন দেখলেন পোর্ট অফ লোডিং এর কি নাম, কোন পোর্টের নাম, ওকে। আর পোর্ট অফ ডিসচার্জ কি, ওকে। ডকুমেন্ট এক্সামিন করে আপনি দেখেন কি ডকুমেন্টস কমপ্লায়েন্ট, কেন? পোর্ট অফ লোডিং একটা পোর্টের নাম আছে at least। আমার দেখার বিষয় না এটা কোন এলাকার পোর্ট, কিন্তু আপনার ইউসিপি এবং আইএসবিপি অপিনিয়ন ইন্টারপ্রিটেশন হচ্ছে যে পোর্ট অফ লোডিং এবং পোর্ট অফ ডিসচার্জ আপনি অবশ্যই চেক করতে হবে সেটা আসলে কোন পোর্টের মধ্যে আসছে। এটা গুরুত্বপূর্ণ পার্ট। তাহলে ব্যাংক ডিল উইথ দ্য ডকুমেন্টস এই কথাটা নট অ্যাপ্লিকেবল ফর দ্য ট্রান্সপোর্ট ডকুমেন্ট। তাহলে আমি দেখতেছি কি এনি পোর্ট কি ছিল, এনি পোর্ট ইন ইউরোপ, বাট ডকুমেন্টে কি আসছে ব্রাজিল একটা পোর্ট, ব্রাজিলের নাম আসে না, শুধুমাত্র কি আসছে। এখন আমি তো জানি না এটা কোন দেশে আপনার। আর ইউরোপে তো হাজার শত শত পোর্ট, তাই না? এখন আমরা যখন ট্রান্সপোর্ট ডকুমেন্ট এক্সামিন করতে যাব আপনাকে ওইটা চেক করতে হবে অ্যাজ পার এলসি রিকোয়ারমেন্ট ওই পোর্টটা ওই দেশের পোর্ট কিনা। তাহলে এখন আমি কি পাচ্ছি, পোর্টটা কোন দেশের? ব্রাজিলের। কমপ্লেন নাকি ডিসক্রিপেন্ট? শুধু ডকুমেন্ট থেকে বলবো নাকি আমি এক্সামিন আবার অরিজিনাল চেক করতে হবে আপনার? এটা অ্যাকচুয়ালি আসলে এটা ওই রিজিয়নে অথবা ওই দেশের পোর্টে এটা আপনাকে কি করতে হবে, চেক করতে হবে। আদারওয়াইজ আপনি ডকুমেন্ট ডিসক্রিপেন্ট লিখতে হবে, আপনি কমপ্লেন করতে হবে। এর কারণ কি? আমরা অনেক সময় বলি না যে ইউরোপে এক্সপোর্ট করলে এত % ক্যাশ ইনসেন্টিভ, যা এশিয়াতে করলে এত % ক্যাশ ইনসেন্টিভ ওই সময়ের জন্য, ল্যাটিন আমেরিকায় করলে এত % ইনসেন্টিভ পাবে ওই সময়ের জন্য। পার্টি অনেক সময় কি করতে পারে, ফ্রড করতে পারে, যে ডকুমেন্ট দেখাবে যাচ্ছে আসলে কোথায় ইউরোপে অথবা অন্য দেশে যাচ্ছে, ডকুমেন্টে কি ফেক দিয়ে সে ক্যাশ ইনসেন্টিভ নিয়ে নিতে পারে। তো আমাদের দায়িত্ব কি বলেন তো? আমাদের দায়িত্ব হচ্ছে কি এটা ক্রস চেক করা এবং আর ভেসেল টেকিং করে করে দেখা কি আসলে এটা কি আপনার জবাব না ঠিক আছে কিনা। সো ডকুমেন্ট এক্সামিন করতে গিয়ে আমি কিন্তু একটা আর্টিকেল 5 কে রিড করলাম। ডকুমেন্ট এক্সামিন করতে গিয়ে যে পোর্টের কথা বলা আছে, যে রিজিয়নকে বলা আছে, এটা যদি না থাকে তাহলে ডকুমেন্ট কি হবে? সিক্সবার আর্টিকেল 5 এখানে কি করে না, আসলে এখানে অ্যাপ্লিকেবল না। তো এখানে আসলে ডকুমেন্ট রিড করতে হবে না, আপনাকে অ্যাকচুয়ালি আপনাকে দেখতে হবে এটা আসলে পোর্ট কিনা। ঠিক আছে মিজান? ওকে, সো এটা আমাদের আলোচনা হয়ে গেল, রাইট? নাও তাহলে আমরা কি কি আলোচনা করেছি বলেন, একজনে বলেন। ট্রান্সপোর্ট ডকুমেন্ট প্রথমে কি, তাহলে এটা এই স্লাইড গ্রুপ আছে না এখানে? আছে। ওকে, এগুলা তাহলে ঠিক মান দিয়ে দিন, আলোচনা হয়ে গেছে আপনার। যেগুলো হয়ে গেছে সেগুলো মানে স্যার সুইটে যে 44 হ্যাঁ 44 এটা বলা আছে। হ্যাঁ আগে বলে নিই আমি কেট ব্রেড ব্যাকগ্রাউন্ডে না। ওকে বেশি অনেক কিছু বুঝি। আর কি কিন্তু এই ফিল্ডে যে সংকেতগুলি বোঝাচ্ছে কি যে এটা একটা ট্রান্সপোর্ট শিপমেন্ট রাউটিং যেটা আপনার, ঠিক আছে, মানে কোথায় থেকে কোন দিকে মানে আমার টোটাল আমার রিকোয়ারমেন্ট কোন পোর্ট থেকে কোন পোর্টে যাবে, আমার পোর্ট অফ লোডিং থেকে কিভাবে পোর্ট অফ ডিসচার্জ কিভাবে, আমরা এখন এলসি করি, আমরা ফিল আপ করতে হবে আমরা জাহাজটা আমি কোথা থেকে নিয়ে আসবো সেটা আপনাকে এই ফিল্ডগুলোতে ফিল আপ করতে হবে। ওইগুলাতে বলা আছে আপনার যে আমি কোন পোর্ট অফ লোডিং কোথায় দিব, এলসি টা একটা অনেক বড়, আপনি এলসি কপি দেখেছেন, এলসি কপি দেখেছেন না?
এই যে অনেক ডকুমেন্ট, যেমন 45 এর হচ্ছে কোর্সের ডেসক্রিপশন, রাইট? আর 46 মানে কি আপনার ডকুমেন্টস রিকোয়ারমেন্ট। আমি 6টা ডকুমেন্ট চাই, তো 6টা ডকুমেন্ট আমি সিম্পল কত নম্বর ফিল্ড লিখে 46 এডিশনাল অনেক শর্ত দরকার, যে শর্তগুলো আমি 46 এতে দেওয়া সম্ভব দিলে সেগুলো ক্লান্তি হয়ে যাবে, দেওয়া যাবে বাট এগুলো খুব ভালো দেখাবে না। আমার 47 এ আমি অনেক শর্ত দিই, যেমন আমরা এই দেশে অরিজিন হতে হবে, বুঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ, তারপর হচ্ছে কি যে আপনার এখন আমি কোথায় থেকে শিপমেন্ট হবে, কোন পোর্ট থেকে কোন পোর্টে আসবে, শিপমেন্ট কোন নাম্বার ফিল্ডে যাবে, এই যে আপনার 44A 44B 44A 44B এগুলাতে লেখা থাকে যে আমার শিপমেন্টটা কোন পোর্ট থেকে শুরু হবে, কোন পোর্টে যাবে, এয়ারপোর্ট নাকি এয়ারপোর্ট, সেটা আপনাকে ওখানে লিখতে হবে। আপনি কোন দিকে আছেন? এসিবে কেউ নাই এখানে, তো আপনি কি করবেন? আপনারা কি বুঝছেন? বিষয়টাই দিলাম, তাহলে আপনারা তাহলে আপনারা কি একটা সাপোর্ট দিন। হ্যালো হচ্ছে বসেছেন? ঠিক আছে। স্যার, শুধু বোর্ডের নাম যদি লিখে থাকে বাট কান্ট্রিটা যদি না লেখা এক্ষেত্রে ব্যাংক গুলো আইডেন্টিফাই এরকম মানে আমি এরকম একটা কেস দেখেছিলাম, সেটা হচ্ছে এনি ডাজন্ট প্রোভাইড করতে কোড আছে, এটার নাম হচ্ছে কোড স্পেল 3 বাট হচ্ছে ডিফারেন্ট একটা যদি শুধু লেখা থাকে কোড স্পেল, তাহলে সেক্ষেত্রে আমি কি মানে ওই ডিউ ডিলিজেন্স করতে যাবো যে এটা কি কোড অফ স্পেল কখন লিখে থাকবে? কোড অফ লোডিং এটা কি এই শর্তটা কখন আর ইস্যু করার সময় নাকি, মানে এটা আপনি কোথায় পেয়েছেন? ইস্যু করার সময় তাহলে আপনি কাছে লিখে দিবেন। যদি মনে হয় দুটা পোর্ট পৃথিবীতে আছে একই নামে, আপনি ইস্যু করার সময় প্রথম সেটা কি করবেন? লিখে দিবেন যে কোড অফ স্প্যান, বারবার যত আপনার আর যদি আসে আপনার কাছে যে একটা এলসি আসছে যেখানে কোড অফ স্প্যান লেখা বা এই নামে দুটা পোর্ট, দেন ইউ গো ফর দ্যাট ভেরিফিকেশন এই কোড অফ স্প্যান মধ্যে কোন কান্ট্রি থেকে নিতে পারছি, দেন ইমপ্লিমেন্টে আসলে সেক্ষেত্রে তো আমার তখন ইনভেস্টিগেশন তাহলে মেসেজ দেখে করে বুঝতে পারবো যে এই কোড অফ স্প্যানটা আসলে সত্যিকারে স্প্যানটা আসলে টিএনসি থেকে আসছে কিনা, গ্যাসটা দেখে ভুল করতে না। এরকম একটা কেস দেখেছিলাম। হ্যাঁ, ভেসেল টেকিং করলে আপনি কনফিউশনে ক্লিয়ার করুন, তখন আপনি বেস্ট অফ দ্য ভেসেল টেকিং আপনি ডিসক্রিপশন করতে পারবেন। ভেসেল টেকিং দেখে যদি মনে হয় যে না এটা আসলে আমি চাই না, অন্য জায়গা থেকে আসছে বিকজ অ্যাকচুয়ালি আসলে অন্য কোনো হবে। তো ফটো বুটিং এর ওই জায়গাটাতে আপনাকে ফ্যাক্ট অ্যানালাইসিস করতে হবে, শুধু সামনে যাই স্যার একটা প্রশ্ন ছিল, বলেন। ভেসেল ট্রেনিং এর ক্ষেত্রে একটা প্রবলেম যেটা মাঝে মাঝে ফেস করি আপনার ডকুমেন্ট দেখার সময় দেখা যাচ্ছে বিভিন্ন দেশ ডাউটিং করতেছে কিন্তু বাংলাদেশে তখন পর্যন্ত আসে না এবং দেখা যাচ্ছে ডেটা ওভার হয়ে গেছে। এক্ষেত্রে আমি স্যার কিভাবে আমাদের ভেসেল টেকিংটা ক্লাস আছে না, নিয়েছেন ক্লাস রোহন সাহেব নিয়েছেন লাস্ট ইয়ার দেখাবেন কে হয়েছে না ক্লাসটা, ওনার নাম্বারটা আছে না, ওকে ফোন দিয়ে ঠিক আছে ভাই। হ্যাঁ ওকে ফোন দিয়ে আচ্ছা, এটা হলো একটা গুরুত্বপূর্ণ পার্ট। শিফটের ডিটেইলসটা আমার এখানে হয়ে গেল, এরপরে পিছনে যেটা সেটা হচ্ছে আপনার ডেটা শিপমেন্ট। ডেটা শিপমেন্টে কয়টা স্লাইড দেখেন তো? এখন আমি যে পয়েন্টে যাচ্ছি সেটা হচ্ছে আপনার হাউ টু ডিটারমিন ডেটা শিপমেন্ট ফর বিল অফ লেডিং। দেখেন বিল অফ লেডিং, চার্টার পার্টি বিল অফ লেডিং, নন নেগোসিয়েবল, এই তিনটে ডকুমেন্ট কি বলা বলেন তো? বিল অফ লেডিং, চার্টার পার্টি বিল অফ লেডিং এবং কি নন নেগোসিয়েবল বিলের ডেট অফ শিপমেন্ট আমি কিভাবে ডিটারমিন করব। তাহলে ইউসিপির এই তিনটে আর্টিকেলে ডেট অফ শিপমেন্ট ডিটারমিনেশন হয়ে যাচ্ছে, পাশাপাশি আইএসবিপি তে এই এখন আমি যা বলবো 10টা স্লাইডে আইএসবিপি তে আপনার 10 থেকে 12টা পেজ আবার আলোচনা হয়ে যাচ্ছে একবারে হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা কি আলোচনা করব এখন? ডেট অফ শিপমেন্ট ডিটারমিনেশন কিভাবে করতে হয় ফুল তিনটে ডকুমেন্টের বিল অফ লেডিং, চার্টার পার্টি, নন নেগোসিয়েবল আর্টিকেল না, চার্টার পার্টি বিল অফ লেডিং। এই হোয়াট ইজ চার্টার পার্টি বিল অফ লেডিং সেটা আমরা পড়ে নেব, রাইট? এখন আমি ডেট অফ শিপমেন্ট আলোচনা করব কোন তিনটা বলেন?
একটা কি বিল অফ লেডিং আর্টিকেল 20 আর নন নেগোশিয়েবল আর্টিকেল 21 আর আরেকটা কি আপনার চার্টার পার্টি বিল অফ লেডিং আর্টিকেল 22 ওকে মানে তিনটে ডকুমেন্টে আপনি চাচ্ছেন তাহলে নেগোশিয়েশন আপনি এটা ডিটারমাইন করবেন এক নাম্বার ধরেন এটা পড়বেন এবং পাশাপাশি আপনি আইন দিতে যাবেন একসাথে পাশাপাশি রাখবেন বাসায় গিয়ে ওকে এক নাম্বার আপনি চেয়েছেন যে আপনি চেয়েছেন কি আপনি চেয়েছেন অঙ্কন কোর্ট থেকে শিফটমেন্ট হবে চট্টগ্রাম কোর্টে সেটা ট্রান্সফার বিল অফ লেডিং হচ্ছে রিকোয়ার্ড ট্রান্সফার হয় বিল অফ লেডিং অথবা নন নেগোশিয়েবল অথবা চার্টার পার্টি করবে ক্লিয়ার স্যার ওকে আমি কি চেয়েছি কোথা থেকে শিপমেন্টটা হবে কোথায় আসবে চট্টগ্রাম কোর্ট ডকুমেন্ট কি এই পাবে ডিফল্ট রুল হচ্ছে আপনার এই যে এটা ডিফল্ট বিল অফ লেডিং মাস্ট ইন্ডিকেট have been shipped on board a named vessel at the port of dealing stated in the default রুল হচ্ছে যখন আপনি বিল অফ লেডিং চাইবেন অথবা চার্টার পার্টি বিল অফ লেডিং চাইবেন অথবা নন নেগোশিয়েবল চাইবেন ডিফল্ট হচ্ছে আপনাকে অবশ্যই দেখতে হবে যে উনি এগুলাকে গুডস হ্যাভ বিন শিপড অন বোর্ড মানে এগুলাকে অনবোর্ড করা হচ্ছে আপনার একটা নেম ভেসেল একটা নাম জাহাজের নাম থাকতে হবে এবং আরেকটা কি আপনার কি পোর্ট অফ লোডিং এর নাম থাকতে হবে যেটা এলসিতে বলা আছে আপনার তাহলে ডিফল্ট কয়টা তথ্য থাকতে হবে তিনটা একটা কি শিপ অন বোর্ড আরেকটা কি ভেসেল আরেকটা কি আরেকটা হচ্ছে আপনার আর পাশে কি থাকে ডেটা শিপ তাহলে কয়টা হলো টোটাল চারটা এক নাম্বার কি শিপ অন বোর্ড দুই নাম্বার ভেসেল নেম তিন নাম্বার মোটর বডি আরেকটা কি ডেট অফ শিপমেন্ট তাহলে কয়টা ইনফরমেশন তাহলে চারটা ফাইন তাহলে আমার শিপমেন্টটা কোথা থেকে হচ্ছে হংকং পোর্ট থেকে চট্টগ্রাম সিপোর্ট কোথা থেকে হংকং থেকে চট্টগ্রাম সিপোর্ট ডকুমেন্ট কি বিল অফ লেডিং নাও এই ডকুমেন্টটা আপনার কাছে আসছে দেখেন লেখা আছে আপনার পোর্ট অফ লোডিং হংকং আসছে না ওকে প্রথম শর্ত কি ছিল না প্রথম কি ছিল শিফট অন বোর্ড শিফট অন বোর্ড শিপ অন বোর্ড কি কোথায় গেলে লাইন শব্দটা লেখা আছে কি লেখা আছে দাদা শিপ বাই দ্য এরিয়া কন্ডিশন তাই তো এই শব্দটা লেখা আছে তাহলে প্রথম শব্দটা কি করে না সে ফুলফিল করে না তাহলে ডকুমেন্ট ডিসক্রিপশন কি ডিসক্রিপশন গুডস নট হ্যাভ বিন শিপড অন বোর্ড এই ডিসক্রিপশন দুই নম্বর শব্দ কি ছিল ভেসেল ভেসেল আছে না এখানে ওশান ভেসেল আছে না এখানে তিন নম্বর শব্দ কি ছিল হোটেল লোডিং কি ছিল আপনার তাহলে প্রথম শর্তটা কি ছিল শিফট অন বোর্ড ডকুমেন্ট কি এখন আসছে এইভাবে তারপরে একটা আলাদা একটা কি নোটেশন দিবা এটাকে কি বলা হয় প্রথমটা কি বলা হয় এটাকে বলা হয় প্রি প্রিন্টেড এটাকে কি বলা হয় প্রি প্রিন্টেড ওকে শব্দটা কি বলি ইউসিপি তে আসছে শব্দটা প্রি প্রিন্টেড আর এটাকে কি বলা হয় অনবোর্ড কি অনবোর্ড নোটেশন সেই প্রশ্ন হচ্ছে এটাকে আমরা কি বলি প্রি প্রিন্টেড না ট্রান্সপোর্ট ডকুমেন্টে লেখা থাকে ছোট করে আর এটাকে কি বলবো আমরা অনবোর্ড তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি কি এখানে কি থাকতে হবে প্রি প্রিন্টেড একটা শিপ অনবোর্ড এই শব্দ থাকতে হবে বাট এখানে কি আছে না নেই তাহলে ডকুমেন্ট ডিসক্রিপশন বাট আলাদা করে সেই রকম একটা অনবোর্ড নোটেশন দিয়েছে কি লেখা আছে এখানে শিপ অনবোর্ড তাহলে এখন আমরা কি পেয়েছি প্রথম কি দরকার ছিল শিপ অনবোর্ড আসে দ্বিতীয় কি দরকার ছিল ভেসেল আসে তৃতীয় কি দরকার ছিল পোর্ট অফ লোডিং এমএস চতুর্থ আপনি ডেট অফ ডেট অফ শিপমেন্ট এখন দেখেন কয় তারিখ রিসিভ করেছে 1 তারিখ কয় তারিখ শিপ অনবোর্ড 5 তারিখ তাহলে এটা হলো এই 5 তারিখ হলো ঠিক হলো ডেট অফ শিপমেন্ট যদি এভাবে না থাকে ডকুমেন্ট দুটো ডিসক্রিপশন মানে প্রি প্রিন্টেডের পাশাপাশি আলাদা করে একটা নোটেশন মার্ক দিয়েছে কোন একটা জায়গা ডকুমেন্টে তাহলে ডকুমেন্টে কমপ্লেন এবং তখন ডেট অফ শিপমেন্ট কোনটা হবে অনবোর্ড ডেট সব সময় সেটা ডেট অফ শিপমেন্ট তো প্রশ্ন হচ্ছে এটা কেন 1 এটা কেন 5 এর কারণ কি মোস্ট অফ দ্য কেসে যেটা সেটা হচ্ছে ফ্রেট ফরওয়ার্ডার তারা প্রথমে কি করে রিসিভ করার পরে সে একটা ফরওয়ার্ডার কাউন্টার ইস্যু করে অথবা যেটাকে আমরা বলি হাউস বিল অফ ইস্যু করে রাইট তাহলে আপনি মনে হয় গাজীপুর হচ্ছে আপনার ফ্যাক্টরি আমি কন্টেইনার করে যাচ্ছে কন্টেইনারগুলো আমি নিয়ে চলে আসছি শিপারের কাছে তার কি শিপারের কাছে কোনো প্রমাণ আছে আমি যে নিয়ে যাচ্ছি ওটা আমার কাছে প্রমাণ চাই কি সেটা প্রমাণ হচ্ছে এই যে আপনার
এটা হাউস বিল অফ রেডিং। তার মানে শিপ হাউস বিল অফ রেডিং মানে হচ্ছে আমি রিসিভ করেছি, বাট এখনো কি হয় নাই। কয় তারিখ রিসিভ করলাম? 1 তারিখ। কয় তারিখ রিসিভ করলাম? 1 তারিখ। হাউস বিল অফ রেডিং এটা দিয়ে ডকুমেন্ট প্রেজেন্টেশন হবে না, কারণ ডকুমেন্ট ডিসক্রিপেন্ট হবে। কেমন ডিসক্রিপেন্ট হবে? শিপ অনবোর্ড না থাকলে ব্যাংক কি বলবে? ডিসক্রিপেন্ট। ওকে ফাইন। তাহলে আমি কি করলাম? কাস্টমারের কাছ থেকে আমি যখন সেগুলো নিয়ে গেলাম, হাউস বিল অফ রেডিং নিয়ে গেলাম এবং তাকে দিয়ে গেলাম, দেখি এই এক কপি আপনি রাখেন, আমি মালটা বুঝে পেয়েছি। কয় তারিখ? 1 তারিখ। কন্টেইনার করে যাওয়ার পর আমি যাচ্ছি কি ক্যারিয়ারের কাছে, শিপিং লাইনে। এই যে আমি নিয়ে আসছি কন্টেইনার, আর এই হচ্ছে তো হাউস বিল অফ রেডিং। আপনি আমাকে কি করেন? আরেকটা আমাকে আপনি মাস্টার বিল অফ রেডিং ইস্যু করেন। তাহলে 1 তারিখ আমি রিসিভ করেছি, আমি কাছে হ্যান্ড ওভার করলাম হয় 2 অথবা 3 4 তারিখ। বাট মাস্টার ক্যারিয়ার কি করবে? আবার আমাকে কি দিয়ে দিবে? এই মাস্টার বিল অফ রেডিং এ কি দিয়ে দিবে? আলাদা করে কি দিয়ে দিবে? একটা অনবোর্ড করবে। ওকে ফাইন, আমি আপনাকে বুঝে নিলাম, আমি 5 তারিখ অনবোর্ড করব, অথবা করে ফেলেছি, অথবা কি করব সেটা। এখন সেটা কি আলাদা কোনো ডকুমেন্ট হবে নাকি আগের বিয়ের একটা অনবোর্ড হবে, সেটা আপনার শিপিং লাইনে নিজস্ব একটা ব্যাপার। কারণ আমি যেটা রিসিভ করিনি, আমি যেটা দিয়েছিলাম পার্টিকে, এইগুলোর উপর সেই কথা লিখে দিতে পারে শিপ অনবোর্ড 5 তারিখ। আবার সে কি করতে পারে? আলাদা করে কি করতে পারে? আর একটা বিয়ের ইস্যু করতে পারে, যেটা 5 তারিখ শিপমেন্ট হবে, অথবা 5 তারিখ হয়ে গেছে। যার কারণে ডকুমেন্ট বিল অফ রেডিং চাওয়ার পরেও যদি টাইটেল হাউস বিল অফ রেডিং হয়, ডকুমেন্ট ডিসক্রিপেন্ট হবে না। যদি টাইটেল মাস্টার বিল অফ রেডিং হয়, ডকুমেন্ট কি হবে না? ডিসক্রিপেন্ট হবে না। বুঝা গেল কি বললাম? তাহলে এই 1 তারিখ 5 তারিখের পার্থক্য হচ্ছে এই কারণে যে ফ্রেট ফরওয়ার্ডার রিসিভ করেছে 1 তারিখ, তার একটা ডকুমেন্ট দরকার না হলে বিশ্বাস করবে না, এই ডকুমেন্টটা আপনার এক্সপোর্টারকে দিয়ে যায়, শিপারকে দিয়ে যায়। ও তখন সে কার কাছে হ্যান্ড ওভার করে? ক্যারিয়ারের কাছে হ্যান্ড ওভার করে, বলে যে আমি বুঝে পেয়েছি, প্লিজ আপনি এটা দেখ আমাকে বলেন কয় তারিখ আপনি শিপমেন্ট করবেন। সেটা কয় তারিখ? তখন শিপমেন্ট কি করে? একটা কি করে আপনার একটা মার্কিং দিয়ে দেয়, কয় তারিখ সেটা? 5 তারিখ। তখন আমি ডেট অফ শিপমেন্ট কোনটাকে বলবো? 5 তারিখ বলবো। সেটা আমার ইস্যু ডেটের আগে হতে পারে, সেটা পরেও হতে পারে। বুঝা গেল? রাইট? ওকে। সো এখন আমার ডেট অফ শিপমেন্ট কয় তারিখ? এটা আমার 1 তারিখ। নাও পরের পার্ট। এখন এই ডকুমেন্ট আসছে, হ্যাঁ 5 তারিখ। যেদিন অনবোর্ড হবে সেদিন থেকে দিন। হ্যাঁ অনবোর্ড মার্ক যেখান থেকে সেখান থেকে আপনার। এখন আপনি আসেন, এটা প্রথম কি দরকার? প্রথম কি দরকার? শিপমেন্ট আছে কিনা? এরপরে কি? সেসেলের নাম আছে কিনা? আছে আছে। তারপর কি দরকার? ফটো আপলোডিং আছে কিনা? আছে ডেট অফ শিপমেন্ট আছে কিনা? তার কয় তারিখ ডেট অফ শিপমেন্ট হবে? 1 তারিখ শিপ অনবোর্ড মানে ওইটা ডেট অফ শিপমেন্ট। বা তারপর দেখা গেল আলাদা করে কি করা আছে আপনার? তাহলে ডেট অফ শিপমেন্ট কোনটা হবে? 5 তারিখ বুঝা গেল? তাহলে এটা হয়তো বা ইন্টারনেট ছিল প্রবাবলি, আগে দিয়ে ফেলছে আর কি, পার্টি চাপাচাপি করে নিয়ে যান, সমস্যা নেই। বাট তখন ডেট অফ শিপমেন্ট কোনটা হবে? 5 তারিখ। তাহলে আমরা যে ডিউ ডেট ক্যালকুলেট করব 1 তারিখ থেকে নাকি 5 তারিখ? 5 তারিখ থেকে। ইন্স্যুরেন্স কভারেজ কবে থেকে হবে? 5 অথবা তার আগে থেকে হবে আপনার। প্রেজেন্টেশন কবে থেকে হবে? 5 তারিখ থেকে নাকি 1 তারিখ থেকে হবে আপনার? 5 তারিখ থেকে। তা আমরা যে ডকুমেন্ট সাবমিট করতে 15 দিন, কবে থেকে সেটা? 5 পর থেকে 15 দিন। 5 পর থেকে কত দিন? 15 দিন। আমরা যদি বলি যে পেমেন্ট হবে 90 ডেজ ফ্রম দ্য ডেট অফ দ্য শিপমেন্ট, তাহলে 90 ডেজ কবে থেকে হবে? 5 প্লাস 90 ডেজ। বুঝা গেল? খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আর ইন্স্যুরেন্স কভারেজ কবে থেকে হবে? 5 অথবা তার আগে থেকে হবে। ওকে, সো এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখন আসেন, এখন এটা লেখো, বলেন তো এটাতে পার্থক্য কি বলেন? আগেরটার সাথে পার্থক্য কি বলেন? হ্যাঁ? না এইটা এইটা এটা না 2 নাম্বার না? স্যার 2 এর সাথে 3 এর পার্থক্য কি? শিফট আছে শিফট অন বোর্ড ভেসেল নেম হ্যাঁ, এটার পার্থক্য কি বলেন? ভেসেল নেম আছে ফটো আপলোডিং না তার ডিটেইলস আছে, ডিটেইলসটা দিয়ে এটাকে আমি ডিলিট করে দিই। বলেন পার্থক্য কি বলেন? আছে ডেট অফ শিপমেন্ট বলেন শর্ত কয়টা ছিল? 4টা প্রথমে কি? ফটো আপলোডিং আছে কিনা? শিফট অন আচ্ছা 2 নাম্বার কি? ভেসেল নেম ভেসেল নেম নেই। আছে আনসার ওসান কোথায় আছে? ওই যে ভয়েস ভেসেল তো এই যে এটা, ভেসেলের নাম তো নেই। আচ্ছা আপনি ভেসেল বলতেছেন, এটা কি আছে বলেন? সমস্যা ঠিক আছে। আর তারপর চারটা কি? ফটো আপলোডিং ওটা আছে কিনা? আছে কি আছে এখানে? সিঙ্গাপুর আমরা কি চাইছি?
তাহলে কি কেন? হ্যাঁ? তা তো নেই। ডিসক্রিপেন্ট না? কিন্তু গঠন এরকম করে দেওয়া কি সেটা আপনার তখন আপনার কি যদি এরকম হয় তখন আপনার এটা করে বলা আছে আপনার যে শিপ কনভার্ট কোথায় থেকে এই যে ভেসেল শিপ রাইট একটা ভেসেল না, কারণ আমার পোর্ট অফ লোডিং এ অঙ্ক নেই, তখন আপনাকে আলাদা করে কি লাগবে? চারটি ইনফরমেশন লাগবে। বুঝে গেল? কয়টা ইনফরমেশন লাগবে? একটা কি শিপ কনভার্ট, তার হচ্ছে কোন ভেসেলের নাম, পোর্টের নাম এবং কয় তারিখ সেটা। এটা পানিশমেন্ট। কেন পানিশমেন্ট? কারণ হচ্ছে আমার পোর্ট অফ লোডিং এ কি নেই, সিঙ্গাপুর না থাকাতে কি হবে, তখন এই চারটা স্টেটমেন্ট না থাকলে ডকুমেন্ট কি হবে? ডকুমেন্ট কিন্তু ডিসক্রিমিনেট হবে। ওকে, এখন আপনি আসেন এটাতে কি আছে আগের সাথে পার্থক্য কি? প্রথম কি দরকার? শিপ কন্ট্রোল আছে না? আছে। দ্বিতীয় কি দরকার? আছে কিনা? তৃতীয় কি দরকার? পোর্ট অফ লোডিং পোর্ট অফ লোডিং এর কার নাম আসছে? হংকং বাট জানা পাবে কি লেখা আবার ফাইনাল মানে কি? পানিশমেন্ট কি? আবার চারটা, একটা কি আবার কি আছে বলেন? আচ্ছা এটা তো বুঝি এই বলেন Please go back. আগে slide এই সিচুয়েশনে বলছে যে আপনার একটা ডেট আছে, ঠিক আছে? সেখানে প্লেস অফ বিএল ইস্যু অনবোর্ড ডেটটা তো স্যার অনবোর্ড ডেট না, বিএল একটা অনবোর্ড নোটেশন চাইছে, অনবোর্ড ডেট চাইছে, ঠিক আছে? শুধু এই যে এভাবে যদি ফার্স্ট ফেব্রুয়ারি 2023 এটা লিখলে তো এটাই ডিসক্রিমিনেশন, কারণ অনবোর্ড নোটেশনটা নাই, অনবোর্ড নোটেশনটা নাই। ডিসক্রিপেন্ট ইউ আর রাইট, ডিসক্রিপেন্ট রাইট, বাট যদি আলাদা করে নোটেশন বলে দেওয়া থাকে তাহলে তো কমপ্লেক্স। এটা পরে ইয়েস, এটা পড়ে শুনে আমরা দুটো না না ওটা ঠিক আছে, মানে শিপ ফরওয়ার্ড বলার পরে আমি ডিরেক্ট বলতে পারি যে এটা কি ডিসক্রিপেন্সি কি হবে তাহলে বলেন। আপনি যেটা শিপমেন্টের সমস্যা না, কি সমস্যা? আমার হচ্ছে আমার এটা হয় না, কারণ হচ্ছে পোর্ট অফ লোডিংটা আমরা এখান থেকে হয়, আমি বুঝতে পারতেছি না আমার পোর্ট অফ লোডিং এ কয় তারিখ শিপমেন্ট করেছে। এখন আমার পোর্ট তো আমি আই ওয়ান্ট টু নো আমার পোর্ট অফ লোডিং অ্যাকচুয়ালি যেটা শিপমেন্ট করেছে সেটা। যদি সিঙ্গাপুর হয় সেক্ষেত্রে তো সামনে তাহলে শুধুমাত্র 1 তারিখ থেকে তো আপনি কি করতে পারবেন না। 1 তারিখ থেকে আপনি ডিউ ডেট, ইন্স্যুরেন্স কভারেজ, প্রেজেন্টেশন আপনি করতে পারবেন। কিন্তু স্যার এখানে নম্বর স্যার এখানে ওই পরে থেকে আসছে শিপ অনবোর্ড 5 তারিখ, হ্যাঁ হংকং থেকে তো সিঙ্গাপুর আসছে প্রোডাক্টটা, কিন্তু ডেটটা উল্টা হয়ে গেল না? ওইটা আপনি মিলানোর দরকার, ওইটা দরকার নেই। ওইটা ওই লজিকে দেওয়ার দরকার নেই। স্যার যেটা বুঝাই দিয়েছে সেটা আমরা বুঝছি। তবে এখানে আমরা যদি ডিজায়ার পোর্ট যেটা এলসিতে ছিল ওইটা যদি সিঙ্গাপুর হয় সেক্ষেত্রে এই নোটেশনটা না আসলেও প্রবলেম। ইস্যু ডেটটা এটা কি ইস্যু ডেট, তার মানে এটা ইস্যু ডেট আর হচ্ছে অ্যাকচুয়াল ডেট অফ শিপমেন্ট। ওকে, এরপর আসেন এখন কি হলো দেখেন, প্রথমে কি আছে? শিপ কনভার্ট আছে কিনা? আছে। সেকেন্ড কি? ভেসেল আছে কিনা? ভেসেল আছে। 3 নাম্বার পোর্ট অফ লোডিং প্রবলেম কি? Intended. ইন্টারনেট মানে হচ্ছে এখনো ফাইনাল না, আসলে কখন ওই পোর্টে যাবে সে, কত আদৌ যেতে পারবে কিনা, এই পোর্ট থেকে বেশি পারে মেবি হতে পারে ইন্টারনেট। এখন এই একটা পোর্টে হয়তো জাস্ট ওই পোর্টে যাবে একসময়, তখন আপনার তখন ডিসক্রিমিনেট কমপ্লেক্স এই এখনো বুঝতে পারতেছি না আসলে আমার পোর্ট থেকে শিপমেন্ট কয় তারিখ হবে। আমার তখন অ্যাকচুয়ালি একটা কি দরকার, তারপরে ইনফরমেশন ব্যাকটা কি শিপ কনভার্ট মার্ক, তারপর কি ভেসেল নেম, তারপর কি ডেট অফ শিপমেন্ট এবং কি এই চারটা কোথায় 5 তারিখ এখান থেকে সব এই চারটা কোথায় শিপমেন্ট পরে দেখেন এখানে কি পার্থক্য বলেন তো? ওটা স্যারের এখানে নাই লিখে নিচ্ছি বলেন এখানে কি রিসিপ্ট বলেন আগের থেকে পার্থক্য কি বলেন? প্রথমে কি শিপ কনভার্ট নেই, 2 নাম্বার কি ভেসেল নেম আছে, আছে, 3 নাম্বার কি পোর্ট অফ লোডিং এখানে দেখেন হংকং। হংকং, আবার উপরে কি লেখা? হংকং তাহলে পেশেন্ট রিসিপ্ট হংকং দিকে আবার কি
ফটো আপলোডিং অন করে এইটার জন্য ডিসক্রিপেন্সি হবে না, কিন্তু এটা থাকতেই পারে, থাকতে পারে। এটা সমস্যা না। বাট ডিসক্রিপেন্সি কেন হবে? সেফটি বাই কিন্তু আমার এইটা দেয়া তখন আমার 4টা লাগবে না, তখন আমার 2টা নোটেশন লাগবে। একটা কি শিফট কনভার্ট, আবার কি এটা রেজুমেন্ট কোনটা হবে? তাহলে যদি শুধুমাত্র 5 তারিখ থাকে তাহলে কিন্তু হবে না, আমার সাথে কি থাকতে হবে? অনবোর্ড নোটেশন, অনবোর্ড শিফট অনবোর্ড অথবা অনবোর্ড, এই দুইটা নোটেশন। ওকে, হ্যাঁ থাকতে পারে। সিমিলার এক্সপ্রেশন, সিমিলার 4টা লাগবে যে বললাম, যেটা ইনজেক্টেড আর হচ্ছে আমার কোড অফ লিংকে নাম নেই, দুইটা পাইছে তাই না? হ্যাঁ রাইট, নিশ্চয়ই আছে। আর তো কাজ আছে। এখন দেখেন এটা কি বলেন তো, এটা ঠিক আছে? শিফট অন বোর্ড এটা আমরা বলছি না, এটা বলছি স্যার। ওকে, এখন তারপর বললো কি আবার 5 তারিখ ডেট অফ শিপমেন্ট, 5 তারিখ তাহলে কোনটা প্রায়োরিটি হবে? 5 তারিখ। 5 তারিখ। এখন 7 নম্বর, এটাতে কি সমস্যা? রিসিভ বাই রেকারি প্রথম কি লাগবে? শিফট অন বোর্ড ঠিক আছে। 2 নাম্বার, আচ্ছা প্রথম শিপমেন্ট আছে এখানে। নাই 2 নাম্বার কি? Vessel 3 নাম্বার ফটো আপলোডিং আছে কিনা? পার্থক্যটা কি হলো? পার্থক্য হচ্ছে কোড অফ লোডিং এর কোড পার্ট উপরে আবার কি লেখা? রিসিভ ঠিক আছে, এখানে কোনো ডিসক্রিপেন্ট হবে না না। এখানে আমি কি বলবো এটা মাল্টি মডেল? না। আমি কি বলতে পারি এটাকে মাল্টি মডেল ট্রান্সপোর্ট করবে? আমার দরকার কি? বিল অফ লেডিং এর মধ্যে আমার পোর্টাল লোডিং আসছে। লোডিং আসছে তাহলে আমি আর্টিকেল কত দিয়ে দিবেন তো? এটা দুইটি দেয়া হবে। এটা যারা বিল অফ লেডিং এর আর্টিকেল, রাইট? তাহলে এটা কি কমপ্লিট ডিসক্রিপেন্ট? এটার জন্য এটা তো ডিসক্রিপেন্সি বলতে পারবেন না। আপনি এটা বলতে পারবেন না যে আমি তো দেখি তোমার কাছে সিঙ্গেল মডেল, আর কেন মাল্টি মডেল বলতে বলার কোনো সুযোগ এখানে নাও। কি এখন দিল যে এটা, তার মানে কোড অফ লোডিং এ ওকে ফাইন, কমপ্লিট না কমপ্লিট। ওকে ফাইন। এখন 8 নাম্বার পার্থক্য কি বলেন? শিফট আছে প্রথমে কি লাগবে? আছে ফটো শিফট করব আসছে কিনা? আছে। দ্বিতীয় কি লাগবে? আসছে কিনা? আছে। আর দ্বিতীয় কি লাগবে? লোডিং কমপ্লিট না কমপ্লিট, যদিও আলাদা প্রোডাক্টের নাম, বাট এটা এডিট ডকুমেন্ট আমরা কি বলতে পারবো না, মাল্টি মডেল বলা যাবে না। কমপ্লিট তো কমপ্লেক্স কমপ্লিট, বাট এরপরে কি আসলো আবার 5 ফেব্রুয়ারি, তখন আবার যদি এরকম একটা নোটেশন থাকে তখন কি হবে? কয়টা ডেট অফ শিপমেন্ট বুঝে গেল? ওকে, এইটাও আইডেন্টিটি তে আসছে। হ্যাঁ 8 নম্বর তো দেখলে একটা না থাকলে এক থেকে ডেট অফ শিপমেন্ট, ওইখান থেকে প্রেজেন্টেশন পিরিয়ড, ওইখান থেকে কভারেজ সবকিছু, ওইখান থেকে ডিউ ডেট আপনার। এখন কি সমস্যা বলেন তো? শিফট অন বোর্ড প্রথমে কি লাগবে? শিফট অন বোর্ড নেই ডিসক্রিপেন্ট। দ্বিতীয় কি লাগবে? আছে ভেসেল নেম। ওকে, তৃতীয় কি লাগবে? লোডিং এটাও আছে। ডেট অফ শিফট ডকুমেন্ট ডিসক্রিপেন্ট তো, আর ডকুমেন্ট ডিসক্রিপেন্ট কয় কারণে? প্রথম কারণে সেটা কি? এটা ডকুমেন্ট ডিসক্রিপেন্ট। কিন্তু আইএলটিপি তে বলছে প্রিক্যারি যদি কোনোভাবে ফিল প্রিক্যারি মানে আরেকটা জায়গা থেকে সে কি করেছে আপনার, মানে মালগুলো রিসিভ করেছে আপনার। ওকে, প্রিক্যারি যদি ফিল আপ করা থাকে, এইখানে কি লেখা আছে কি না লেখা, রিসিভ নাকি শিফট দেখার বিষয়ে আপনাকে সরাসরি এখানে 4টা স্টেপ করতে হবে। যদি প্রিক্যারিজ ফিল্ড ফিল আপ করা থাকে, প্রিক্যারিজ বাই ট্রাক, রাইট, প্রিক্যারিজ বাই বাস, প্রিক্যারিজ বাই ট্রেন, এই ফিল্ড ফিল আপ করা থাকে 5 তারিখ রিসিভ অথবা শিফট অথবা যাই থাকুক না কেন আপনার কি লাগবে? এই 4টা স্টেটমেন্ট আলাদা করে লাগবে। 4টা স্টেটমেন্ট আলাদা করে লাগবে। একটা কি? শিফট ফরওয়ার্ড, তারপর কি? ভেসেল, তারপর কি? ফটো লোডিং, তারপর কি? ফটো লোডিং কোনটা হবে এখানে বলেন তো? ফটো লোডিং কি সিঙ্গাপুর দেওয়া যাবে না? কেন দেওয়া যাবে না? কি আসতে হবে? ফটো লোডিং স্টেটেড ইন দ্য রিসিপ্ট, রাইট? তাহলে প্রিক্যারি যদি থাকে তাহলে প্রিক্যারি এখানে প্রিক্যারি ফিল আপ করেন, প্রিক্যারি ফিল আপ করা থাকতে হবে, প্রিক্যারি ফিলটা ফিল আপ করা থাকতে হবে, রাইট? এখন আপনি দেখেন 9 নম্বরে কি প্রিক্যারি ফিলটা ফিল আপ করা আছে। সো আমার এখানে রিসিভ নাকি শিফট কনভার্ট দেখার বিষয়ে আপনাকে 4টা নোটেশন আলাদা করে বলতে হবে। প্রথমে কি? শিফট কনভার্ট, তারপর কি? নেম অফ ভেসেল তারপর কি? তারপর কি আপনার লোডিং। এখন আপনি দেখেন প্রথমে কি লাগবে? শিফট কনভার্ট আছে কিনা? দ্বিতীয় কি? ভেসেল নেম আছে কিনা? তৃতীয় কি? কোড অফ লোডিং আছে কিনা? আছে। বাট প্রবলেম কি হলো? ওই যে প্রিক্যারিজ তাহলে কি লাগবে? 4টা আলাদা করে লাগবে। একটা কি? শিফট কনভার্ট, শিফট অন বোর্ড ভেসেল নেম ফটো আপলোডিং ডেট ক্লিয়ার? ক্লিয়ার কয়টা স্লাইড মার্ক করেন তো? কয়টা হলো এখানে আমাদের? কয়টা স্লাইড হলো? 10 10টা স্লাইড, ঠিক আছে? এখন এই না এইগুলো কার সাথে কানেক্টেড? আপনাদের কাছে আইএসবিটি আছে না? জি স্যার আইএসবিটি তে যাবেন,
আইএলবিতে গিয়ে ডেট অফ শিপমেন্ট ডিটারমিনেশন পার্টি যাবে, আইএলবিতে ডেট অফ শিপমেন্ট ডিটারমিনেশন যাবে, গিয়ে প্রত্যেকটা লাইন বাই লাইন করবেন আর একটা সাইড নেবেন। এইটা মানে এত নম্বর স্ট্যাক, ওইটা মানে এত নম্বর স্ট্যাক। আজকে কত? আইএলবিতে আপনার যাবেন কত D1, তারপর হচ্ছে E1, F1, দিতে আছে সব করে। ডিতে সব আছে, ডিতে সব আছে, মানে বিল অফ রেডিং এ যাবেন। আর কোথায় যাবেন? মাল্টি মডেলে যাবেন। আর কোথায় যাবেন? সরি, বিল অফ রেডিং এ যাবেন। আর কোথায় যাবেন? নন নেগোশিয়েবল বিল এ যাবেন। আর কোথায় যাবেন? চার্টার বিল অফ রেডিং এ। তখন দেখবেন এই 10টা স্লাইড কতগুলো পেজ কভার করেছে? 10টা স্লাইড মিনিমাম 50 পেজেস, মিনিমাম 50 পেজেস আপনি এখানে কভার করেছেন। ডেলি ডিসক্রিপশন লিখে আইএলবি কিন্তু দেখুন কাজ করে দিবেন, ওইটা আপনার সহজ প্রেজেন্টেশন হবে। ওকে, তাহলে আপনারা কি করবেন? আজকে বাসায় গিয়ে আইএলবিটা হাতে নেবেন, ডেট অফ শিপমেন্ট ডিটারমিনেশন হাতে নেবেন, আর ইউসিপির আর্টিকেল যেটা ইউসিপি 20 তে জানতে এখন দেখেন, ইউসিপির আর্টিকেল 20 তে যান, ডেট অফ শিপমেন্ট ডিটারমিনেশন পার্টটা দেখেন 20 একই দিন, ইউসিপির আর্টিকেল 20 তে যান এখন। আমি ইউসিপি অনলাইনে নিতে চাচ্ছিলাম, কিন্তু নিব না, কারণ অনলাইনে ক্লাস শুনে এক্সপেরিয়েন্স ভালো না, ঠিক আছে? ওই যে আপনার বেস্ট স্টুডেন্ট আমি পরীক্ষা নিয়েছে, আর্টিকেল 1 থেকে আর্টিকেল 16 পর্যন্ত প্রশ্ন দিয়ে দিব না, ওদেরকে ওই 50টা প্রশ্ন 50 কোয়েশ্চন এখানে দেয়া আছে, আমি নিয়ে প্রশ্ন করছি, রাজীবরা নিয়ে প্রশ্ন করছি, হ্যাঁ সেটা দিয়ে দিব আপনাকে। আর আমি ওইদিন আজকে এমনিতে 2 সপ্তাহ আলোচনা করবো প্রশ্ন অ্যান্সার, আর প্রশ্নগুলো আপনাকে দিয়ে দিব, ঠিক আছে? আমাদের সাথে না না, কেমন আপনার কেমন সময় করবেন? আর ক্লাসে স্যার আমাদের দিয়ে দেন। আপনারা কি বলেন যে আপনারা আলোচনা করে দিবেন? ওইটা কিন্তু আমার পরীক্ষার সিলেবাস, আপনাদেরকে যেগুলো দিবে সেগুলো আবার আমার ছেলেদেরকে দিব, ওদের পরীক্ষার সিলেবাস। ফাইনাল পরীক্ষার প্রশ্ন কিন্তু একটা প্রশ্ন হবে, দুইটা প্রশ্ন কিন্তু না। মানে আপনি যা এখানে পড়তেছেন সেটা আপনার আমাদের ছেলেরা পড়বে, আবার আমাদের ছেলেরা যা পড়বে সেটা আপনারা আপনারা পড়বে। এই প্রশ্নগুলো আপনাদেরকে দিয়ে দিবে। হ্যাঁ, ক্লাস একই রকম, বাট যেহেতু আগে পরীক্ষাটা আগে পিছনে হয়ে যাচ্ছে, এখন আমি যদি 1 থেকে 16 আর্টিকেলের পরীক্ষা নিই, তাহলে আপনাদের সকালে পেয়ে যাবেন। এনসিসি ব্যাংকের বড় ভাই পরীক্ষা দিয়ে ছোট ভাই বলবে বিকেলে মুখে, বুঝলেন? আবার এই যে আজকে ইউনিভার্সিটি পরীক্ষা দিচ্ছেন আজকে, যে একই প্রশ্ন দিই, এনসিসি ব্যাংকের ভাই বড় ভাই বলবে ছোট ভাই বিকেলে বলাই পরীক্ষা দিয়ে, আর পড়াশোনা লাগে না, সেইটা সেমনি হয়ে যাবে, বুঝে গেল? আমি আপনাদেরকে প্রশ্নটা দিয়ে দিব, আর আপনারা আপনারা অ্যান্সার করবেন, আর পরীক্ষাটা আপনাদের থাকতে পারবেন না, সেটা সম্ভব না। অনলাইনে করি না কেন? কারণ অনলাইনে মানে আলটিমেটলি অনলাইনে আসলে কাজ করে হয়তো ভাই 8 থেকে 10 জন শুনে কথা বলে, বাকিরা সবাই অনলাইন আপনার কি করে বলেছেন নাকি না? হ্যাঁ, কি অবস্থা দেশের? দেখা যাবে কি করবে, অনলাইনে ক্লাস ছেড়ে বসে আছে, করতেছে, গল্প করতেছে, কথা বলতেছে, আলটিমেটলি আসলে ইফেক্টিভ হয়। যেমন আমি চাচ্ছিলাম যে পুরো ইউনিভার্সিটিটা অনলাইনে যেটা আগে বেশি করেছে, কিন্তু এমন চাচ্ছি না, এখন হচ্ছে টার্গেট হচ্ছে যে প্রত্যেক আর্টিকেল ধরে ধরে যদি 50টা প্রশ্ন হলো না 1 থেকে 16, তো 50টা প্রশ্ন আপনি আলোচনা করেন, আর বাকি প্রশ্ন করার সময় ওইভাবেই করা হচ্ছে, যাতে সবগুলো আর্টিকেল প্রত্যেকটা কন্টেন্ট। ওই ইউসিপিটা আসলে আমাদের বিশেষ করে অনেক আচ্ছা, আপনাদের কয়টা পেয়েছে এখানে? 10টা এই 10টা আপনাদের কাজ কি? ইসমাইল একটু লিংক দিতে যাও। এই কথা বলে কিন্তু কথা বেড়ে যাবে, আমি কথা কম বলছি। সংক্ষিপ্ত তাই আর্টিকেল লিংক দিতে যাও। কমপ্লিট। লিংক দিতে কোথায় যাবেন? 2 নম্বরে যান, আর রোমান 2 Sir, ঠিক আছে। indicate that the goods have been shipped on board and main vessel at the port of loading started. ভাই লিখে জল করতেছেন Yes, sir. ভাই কি? প্রিন্টেড ওয়ার্ডিং মানে কি? আপনি বলেন, আপনার নাম কি? Printing wording. নাদিয়া নাম আপনি? না, নাদিয়া নাম কি না? কমপ্লিট প্রেজেন্টেশন কমপ্লিট, নট মেইন প্রেজেন্টেশন। আচ্ছা বলেন, প্রিন্টেড ওয়ার্ডিং মানে কি? Sir, যে আগে থেকে যেগুলো কোনটা সেটা কোনটা? রিসিভড অথবা শিপড। না না, এই আমার সাথে ঝামেলা করেন না, আমার সাথে ঝামেলা করেন না। আপনি বলেন এখানে প্রিন্টেড ওয়ার্ডিং বলতে কোনটাকে মিন করতেছে? আচ্ছা, আমি যারা প্রশ্ন করছি এর উত্তর দিবেন, আপনি উত্তর দিবেন, বলেন। আমরা শিখতেছি। প্রিন্টেড ওয়ার্ডিং ইউসিপি তে বলছে
যে এই স্টেটমেন্টটা থাকতে হবে, কি থাকতে হবে? গুডস হ্যাভ বিন শিপড অন বোর্ড, নেম ভেসেল, পোর্ট অফ লোডিং এর নাম থাকতে হবে, এবং কিভাবে থাকতে পারে সেটা? তার সাথে কি থাকবে? প্রিপ্রিন্টেড ওয়ার্ডিং অথবা কি অনবোর্ড নোটেশন ইন্ডিকেটিং শিপড অন বোর্ড। না, আমার প্রশ্ন হচ্ছে প্রিপ্রিন্টেড ওয়ার্ডিং বলতে কি কোনটাকে মিন করা হচ্ছে? এখানে যে ডেটটা দেওয়া আছে A1 এটা প্রিপ্রিন্টেড ওয়ার্ডিং। ওকে ফাইন, তুমি জান না সিরিজ ভালো তো। ম্যাডাম আপনি বলেন প্রিপ্রিন্টেড ওয়ার্ডিং কোনটা? আচ্ছা আপনি বলেন প্রিপ্রিন্টেড ওয়ার্ডিং কোনটা বলেন? ওকে ফাইন, আপনি বলেন নোটেশন দেওয়ার আগে যেটা ওটা কোনটা সেটা আমাকে বলেন না। আচ্ছা আমি বলতে যাচ্ছি আমার এখানে কোনটা এই ঘড়ি আর কোনটা এই মাউস, আপনি কি বলেন? যে স্যার সামনে তো সবই মাউসের ঘড়ি আছে, স্পেসিফিকলি বলেন স্যার এইটার ঘড়ি, এইটা হচ্ছে মাউস। আমি আপনার কাছে জানতে চাচ্ছি প্রিপ্রিন্টেড ওয়ার্ডিং কোনটা আসলে এই ট্রান্সপোর্ট ডকুমেন্টে আমরা কোন পার্টটাকে বলি প্রিপ্রিন্টেড ওয়ার্ডিং? শিফট অন ক্যাপশন থাকে। আপনি আপনার কি নাম? মিস্টার কোনি কোন ব্যাংকে আছেন? দেখেন দেখেন এইটা কি প্রিপ্রিন্টেড ওয়ার্ডিং? এই যে আচ্ছা আপনি কি বলতেছেন? আমি মনে হয় জিজ্ঞেস করছি না, বলেন এইটা কি প্রিপ্রিন্টেড ওয়ার্ডিং বলেন কোনটা? যে শিফট এটা এই পুরোটা এটা তো নাকি আল্লাহ আপনাদের কান্নাকাটি করতেছি মনে হয়। আপনি তো কিছু মেয়েদের মধ্যে দিচ্ছেন ভয়টাই গেছেন কেন? হয়তো মজা করতেছি যাচ্ছি ওকে আচ্ছা দেখেন ওকে বুঝা গেল। এখন আপনি বলেন বলেন প্রিপ্রিন্টেড ওয়ার্ডিং কোনটা? এখন আপনি বলেন। ওকে বা ইউসিপি কি বলছে কি থাকতে হবে? না ইউসিপি কি বলছে? রোমান কোডে কি লেখা আছে দেখুন। ইউসিপি কি বলছে? প্রিপ্রিন্টেড ওয়ার্ডিং এ কি থাকতে হবে? কি থাকতে হবে? শিপ অন বোর্ড। কি থাকতে হবে? শিপ অন বোর্ড শব্দটা প্রিন্টেডে কতটা কি? আমার এখানে কি লেখা এখানে? প্রিন্টেডে কি নাই? শিপ অন বোর্ড নাই। আচ্ছা আপনি বলেন এখন অনবোর্ড নোটেশন কোনটা? আর এটা কি বলছে? অর এন অনবোর্ড নোটেশন ইন্ডিকেটিং শিপ অন বোর্ড। এখানে অনবোর্ড নোটেশন কোনটা? এটা কোন প্রশ্ন নেই। ঠিক আছে বুঝা গেল? প্রিন্টেড ওয়ার্ডিং এ আমাদের শিফট থাকলেও তো আমার পারপাস থাকে। ইয়েস হ্যাঁ রাইট। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এরপরে কি দেখার বিষয় না শিফট এখানে কিন্তু দেখেন শিপ অনবোর্ড শব্দটা কিন্তু লেখা নাই, শুধু কি লেখা এরপরে কি দেখার দরকার নেই আমার। এরপরে কার নাম লেখা আছে আমি শুধু ওই অর্থটা দেখবো, কি দেখবো এইটা আমি দেখবো সেটা। তো এইটা কি বলছে এখন আর্টিকেল 22 এখন আর্টিকেল 21 এ যাবে। রোটেশনে যদি শিফট কি বলেন না শুনেন এই আপনার আমি যে বিভিন্ন ব্যাংকে ক্লাস নিই বিভিন্ন জায়গায় আমি দেখছি যে সবচেয়ে বেশি এমন কিছু প্রশ্ন পাই বিভিন্ন ব্যাংকের ক্লাস নিতে যাই ট্রেডের বাইরে, বাট এমন কিছু প্রশ্ন করে যে ট্রেডাররা কখনই করে না। কিন্তু আমি দেখি এই ওই প্রশ্নটা মানে আমার 12-13 বছর কেউ করে না, কিন্তু প্রশ্ন খুব চমৎকার প্রশ্ন। আপনি যখন দেখতে পারবেন আপনি আপনার ট্রেনিং কাজ করেন। আচ্ছা আরেকটা কথা বলি, সিরিসিএস কয়জন করেছেন আপনার? এই সিরিসিএস করে অবশ্যই সিরিসিএস করতে আমি বলছি না ক্লাস করবেন, আমি কিন্তু প্রচুর আপনাদের আসতেছে আমার কাছে, বাট আমি আমাকে যাদের সিভি পাঠাচ্ছি তারা আমাকে রিপ্লাই দিচ্ছে। তো আমি অবশ্যই রিকোয়েস্ট করবো যে আপনারা সিডিসিএস এবং সিএটিএস ছাড়া আমি কনফার্ম করব যেগুলো আসে অবশ্যই সিডিসিএস করুন আপনারা দুইটা লাগবে। আমরা যারা আমাকে যারা সিডিসিএস করাচ্ছে ফরম্যাটটা বললেন না চেঞ্জ হবে, সেক্ষেত্রে আমরা সিডিসিএস করে ফেলবেন অতি তাড়াতাড়ি করে। আমি বলতে চাচ্ছি যদি ট্রেডে কাজ করেন সিডিসিএস ছাড়া যেন মানে
দুইটা পাশাপাশি, দুইটা পাশাপাশি। ওকে, আচ্ছা আর্টিকেল 21 এ যান। আর্টিকেল 21 দেখেন আর্টিকেল কি লেখা আছে? Non-negotiable COA. বাই কি ডান, বুঝা গেল? আপনি বলেছেন রেড মার্কে আমি বুঝানোর চেষ্টা করছি। ওকে, থাকতে পারে না, বোর্ড করে দেওয়া ইটালি করে থাকে, এটা আলাদা কোনো মিনিং নেই। আর্টিকেল স্পেসিফিক কত আর্টিকেল? এটা আর্টিকেল 3 নম্বরে বলা আছে। এটা ভালো একটা কথা বলছেন। এটা কোথায় বলা আছে? আর্টিকেল 3 তে বলা আছে সিঙ্গুলার প্লুরাল, ইটালি, বোর্ড যা আছে এগুলা কি নাই? এগুলা তুমি আসলে এগুলা আলাদা কত নম্বর আর্টিকেল? যেমন যদি মনে করেন যে পি এর জায়গায় একটা দুইটা পি এর জায়গায় একটা পি আসছে, ইজ ইট স্কিপার? না, দুইটা জায়গায় তিনটে চলে আসছে, ইজ ইট স্কিপার? বুঝা গেল? ওকে ফাইন। আচ্ছা এখন আমি আসেন ভোটের সময় যদি শিফট অন না থেকে শুধু সাথে শিফট কোথায়? Shift, ডান ডান, অনলি শিফট অথবা অনবোর্ড অথবা শিফট অনবোর্ড, লেফট অ্যাকসেপ্ট ওকে ফাইন। আচ্ছা 21 এর টুতে যান, কি আছে এখানে? Indicate that the goods Same have been জিনিস। shipped on board. ডান। আর্টিকেল 22 টুতে কি আছে? কি আছে আপনার? সেম জিনিস না? ওকে, এখন আবার ব্যাক করেন। আর্টিকেল 20 তে যান। এই দুই এর আপনি পরের পার্ট কোনটা করেন? The product shows আর্টিকেল 20 পরের পার্ট কোনটা করেন? The date of issuance of the bill of lading with the date to the date of shipment. সবাই বলুন, Bill of please. lading contain the onward notation indicating the date of shipment. In which cases the date stated onward notation will be used for the date of shipment. তার মানে কি হচ্ছে, আপনার কি বলতে চাচ্ছেন? onboarded যে ডেটটা সেটাই স্যার ডেট অফ শিপমেন্ট হিসেবে কাউন্ট। ডেট অফ ইস্যুয়েন্স কি হবে? এটা ডেট অফ ইস্যুয়েন্স, এটা ডেট অফ শিপমেন্ট যদি শিপ অনবোর্ড থাকে। তারপরে যদি আলাদা করে কি বলে দেয়া থাকে তাহলে ডেট অফ শিপমেন্ট কোনটা হবে? এটাই হবে। এরপরটাতে যান, তারপরটাতে যান। মানে না এরপরে ডেটা পয়েন্ট, এরপর কি লিখা আছে? Content indication intended vessel or similar condition in relation to the vessel is required. কি বলছেন? Insurance vessel যদি থাকে similar condition in relation to the name of the ইন্টারনেট, vessel. এটা ইন্টারনেট পোর্টাবিলিটি, তাহলে কোনটা হবে? পরে আসছি না আমরা একটা কি দেখি, তখন কয়টা লাগবে? চারটা। চারটা লাগবে, বুঝা গেল? ক্লিয়ার নাকি? জি স্যার। ওকে, তারপরে তিনটা পড়েন, তিন, এরপরে 2 এর 3 একটা পড়েন। Indicate shipment from the port of loading to the port of discharge and regulate with the To the port of discharge. Stated তাহলে এটা বলছে ইন্টারনেট ভেসেল, এরপরে কি বলছে? port of loading the bill of lading does not indicate the port of loading stated in the credit as port of loading, Okay. or if it contains indication indicated or a similar qualification in relation to the port of loading, and onward notation indicating the port of loading as stated in the credit, the date of shipment, the name of the vessel is vessel is required. required. The provision applies even when loading on board or shipment on a named vessel is Shipment indicated on that the vessel. আচ্ছা দাঁড়ান, আরেকটা কি বলছে বলেন তো? ইন্টারনেট ভেসেল, যদি ইন্টারনেট ভেসেল হয় তাহলে কয়টা লাগবে? চারটা। কয়টা লাগবে? vessel একটা হচ্ছে অনবোর্ড নোটেশন, আরেকটা কি ডেট অফ শিপমেন্ট, আরেকটা হচ্ছে নেম অফ দ্য ভেসেল। তাহলে কোনটা লাগবে না? Port of loading লাগবে। বুঝা গেল? ওইটা বলা হয় না, বলে দিতে হবে। যদি ইন্টারনেট ভেসেল হয় তার মানে ইন্টারনেট ভেসেল মানে কোনটা? এইখানে লেখা আছে ইন্টারনেট ভেসেল, ইন্টারনেট ভেসেল সিপ্রাইট ধরেন কথা বলি, ইন্টারনেট ভেসেল মানে এইখানে লেখা ইন্টারনেট ভেসেল, তাহলে কয়টা লাগবে? তিনটা। কোন তিনটা? On port notation, date of shipment, তারপর কি? actual vessel name. বাট নো অর্ডার নাম্বার। আর পরেরটা কি বলছে? ইন্টারনেট পোর্ট, তখন কি লাগবে? চারটা লাগবে। কি কি লাগবে? ভেসেল নেম। ওকে, এই তাহলে মানে 2 এর কত হয়ে গেল? 2 এর 2 3 হয়ে গেল না? এখন ইন্টারনেট ভেসেল যদি থাকে তাহলে তিনটা লাগবে। তিনটা লাগবে। আর ইন্টারনেট পোর্ট থাকলে চারটা চারটা লাগবে। ওকে, এরপর আর্টিকেল 21 এ যাবেন। দেখেন আর্টিকেল 21 এ আপনি কোনটা পড়বেন? 3 21 এর 2 পড়েন, 2 এর পরেরটা পড়েন। তিন প্রসেস আর ওয়ান থ্রি হ্যাঁ, রোমান 2 এর পরেরটা। date of issuance. এটা ইনস্ট্যান্স নন নেগোশিয়েবল। will be the date to the date of 21 এর পরেরটা কি? Date of issuance of the non-negotiable bill will be the date of shipment, right? Unless on notation না। তাহলে ওইটা কি হবে? Date of shipment। আর 20 এরপর পরেরটা কি বলছে? On-board notation থাকলে তখন? তাহলে কয়টা থাকতে হবে? একটা কি? On board notation 2 নাম্বার,
ভেসেলের কি নাম্বার না দেখো শিপমেন্ট পোর্ট অফ লোডিং নাকি ওকে এখন আপনি আসেন আর্টিকেল 12 3 নাম্বার এটা কি ইন্টারনেট পোর্ট কি কয়টা থাকতে হবে এখন আপনি আর্টিকেল 22 তে যান 22 এর আপনি দুই নাম্বার পজিশন দেখেন 2 নাম্বার shipped on board and named vessel at the part of the loading keep printed wording চারটাপটি বিলো বেডিং এর বেলা বলা হচ্ছে কি এইটাই এটা ইস্যুয়েন্স ডেট অফ শিপমেন্ট যদি শিপ কনভার্ট থাকে আদারওয়াইজ কি থাকে হবে কনভার্টেশন কি হবে সবসময় কি পাবে আপনার প্রায়োরিটি আপনার এখানে পাবে তাহলে হ্যাঁ কি কনভার্টেশন লাগবে ইন্ডিকেটিং দ্য ডেট অফ শিপমেন্ট ঠিক আছে দুটো হয়ে গেল date of shipment লাগে হ্যাঁ 22 নাম্বার ওকে ঠিক আছে দূরে রাখো তাহলে আমরা এইভাবে কয়টা আলোচনা করেছি আর্টিকেল কত আর্টিকেল 21 article 20 21 22 21 সরি 20 21 আরেকটা কি 22 Indian non-nego আর আজকে মতো লিখে দিন আরে ভাই আপনার জায়গা না তাহলে আমরা কি এখন আপনি কি করবেন ইন্টারনেট মেসেজ এর কয়টা লাগবে যা অনবোর্ড শিপমেন্ট onboard shipment name of vessel এটা শিপমেন্ট আরেকটা কি vessel name আর ইন্টারনেট পোর্টের জন্য কি লাগবে চারটা একটা কি শিপ কনভার্ট ভেসেল একটা কি Date of- ঘোষিত পোর্টাল রুটিং লাগবে ঠিক আছে লাগেন শিপ কনভার্ট এখন তিনটা লাগবে কোনটা দিতে গেল internet vessel যখন থাকে না তেমনি কি করবে না এটা তো ডেটা শিপমেন্ট আছে এটা আমরা জানি জাহাজ মধ্যে আছে জাহাজে আমরা অনলাইন যদি নোটেশন থাকে তো মডিফাই ক্লাসটা ভালো আছে আচ্ছা এটা এই কারণে আপনি এই যে না একটা একটা পাস নাই ডিসকাউন্ট কোনটা একটা সমস্যা নেই আমাদের চারটা জিনিস শিপ অন বোর্ড আছে তারপর হচ্ছে পোর্ট অফ লোডিং আছে পোর্ট অফ লোডিং আছে তারপর হলো ডেট অফ শিপমেন্ট আছে আর একটা হলো আপনার শিপ অন বোর্ড আছে ডেট অফ লোডিং আছে ভেসেল নেম আছে এটা তো কমপ্লিট ডেটা শিপমেন্ট ডিটারমিনেশন এটা এইটাতে এইটা তো এইটাতে যখন ব্রেক দিয়ে দিবেন তখন এই যে রিসিপ্ট হ্যাঁ এটা যখন এটা দিচ্ছে এটা তো ডিসকাউন্টের পরে দেয়া তো এটাতে রিসিপ্ট বলার কারণে আপনার শিপ অন বোর্ড নাই নাই সেই কারণে এটা ডিসক্রিমিনেট ছিল ডিসকাউন্ট ছিল পরে দেয়া ক্লারিফাই করছে reporting on an onboard notice indicating the date of which the good have been shipped on board. ওকে তারপর কি এটা তো ক্লিয়ার ওকে The date of issuance of the charter credit bill will be deemed to be the date of shipment. এটা তো আগের মতই ওকে আমি দেখছি তারপর In which case the date stated in the on-board notation will be deemed to be the date of এই তো shipment. ঠিকই তো আগেরটাই এক্ষেত্রে 20 আর 21 আর 22 বলুন পারতে পারেন বুঝা গেল এখন আপনি কি করবেন আপনি এখন আরেকটা করে কি করবেন না আপনি আইএসবিটি থেকে এখন আপনি কত নাম্বার করে এটা বের করে দিচ্ছি এক হচ্ছে আপনার দেখেন E6 এটা পুরো আলোচনা হয়ে গেছে E6 এর জায়গায় পুরো দেখেন 2 পেজ পুরো আলোচনা শেষ বুঝতে পারছেন মনির ওকে মিস্টার মনির ঠিক আছে ওকে এটা পুরো আলোচনা শেষ আপনার এবং তারপর হচ্ছে আপনার এই তারপর হচ্ছে আপনি F5 এটা হচ্ছে নন নেগোসিয়েবল পুরো দেখেন কিন্তু এই যে এখান থেকে শুরু হলো এই দেখেন এখান থেকে শুরু হলো আপনার আমরা এখান থেকে এই পর্যন্ত আমরা কাভার করছি বুঝতে পারছেন মানে এইখান থেকে পুরোটা শুরু হলো আলোচনা নন নেগোসিয়েবল আইএসবিপি রে এইখান থেকে শুরু হলো এইখান থেকে শেষ হলো বাট পুরোটা আমাদের 10টা তারিখ শেষ হলো ওকে এখন আপনি চার্টার পার্টি পেয়ে যাবেন চার্টার পার্টি পেয়ে হচ্ছে আপনার G5 এই G5 থেকে চার্টার পার্টি পেয়ে এই যে এটা এই পেজটা দেখেন আমরা এই পাশে পুরো এটা আলোচনা হয়ে গেল এখানে এবং হচ্ছে আপনার এই পর্যন্ত পরের পেজে এটা তুমি কোন আলোচনা এবং ইন্টারেস্টিং ব্যাপার এই পুরো আইএসবিপি তে
যদি কোনো ডিফিকাল্ট পার্ট থাকে সবচেয়ে টাফ হচ্ছে আপনার এই জিনিসটা বুঝতে বাকি বিষয় মানে আপনি যখন নাকি ট্রান্সপোর্ট ডকুমেন্টের প্রভিশন করতে যাবেন আপনার কাছে এইটাকে কি মনে হবে বাট এটা আপনার একদম সহজ ওকে আজকে এখন নতুন টপিক না নেই পরে আমরা যখন ইয়া করবো আপনার পরে কোনো একটা এডিশনাল একটা ক্লাস নিয়ে অনলাইনে আমরা ট্রান্সপোর্ট ডকুমেন্ট আলোচনা করব ঠিক আছে হ্যাঁ ইউসিবি ক্লাস অনলাইনে নিলে আপনি ইয়া পাই না সবাই শুনে না যে কারণে এগুলো শনিবার না স্যার স্যার শনিবার না স্যার স্যার ইউটিউবের উপর একটা ক্লাস না তো এই